নমস্কার, শুনছেন শ্রীময়ীর গল্প। আজকে শুরু করছি শ্রী নীরেন্দ্রনাথ চক্রবর্তীর রহস্য উপন্যাস মুকুন্দপুরের মনসা। উপন্যাসটি বেশ দীর্ঘ, আশা করি সবাই ধৈর্য ধরে সাথে থাকবেন। বছর 15 আগের কথা। বেশ কিছুদিন আগেই পাক ভারত যুদ্ধ শেষ হয়েছে। প্রতিষ্ঠা হয়েছে স্বাধীন বাংলাদেশে। খান সেনাদের অত্যাচারে যারা সীমান্ত পার হয়ে এদিকে চলে এসেছিল, তাদেরও অধিকাংশই আবার যে যার জায়গায় ফিরে গেছে। বাতাসে আর বারুদের গন্ধ নেই। আমি তখন পাক সার্কাস এলাকার একটা গলিতে থাকি। খবরের কাগজে কাজ করি, তাছাড়া আছে নিজের লেখালেখির কাজ। পুজো সংখ্যা বেরিয়ে যাওয়ায় হাত তখন অনেকটাই হালকা। বারোয়ারি পুজোর হট্টগোলে অবশ্য দিন কয়েক আগেও প্রাণ একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। সত্যিই তাই, আমাদের এই সরু গলির মধ্যেও একটা বারোয়ারি পুজো হয়। সেখানে অষ্টপ্রহর যে ফিল্মি গানার দাপট চলছিল, তাতে প্রতি মুহূর্তে ভয় হচ্ছিল যে আর নয়, প্রাণ পাখি এবারে নির্ঘাত খাঁচা ভেঙে পালাবে। তা সেই হট্টগোল এখন অনেকটাই ঝিমিয়ে এসেছে। লক্ষ্মী পুজোও শেষ, রেলগাড়িতেও আর সেই আগের মতন ভিড় নেই। এর মধ্যে এক আত্মীয়কে একদিন দিল্লি মেলে তুলে দেবার জন্য হাওড়া স্টেশনে যেতে হয়েছিল। গিয়ে দেখলুম তিনি যেখানে জায়গা পেয়েছেন, সেই কিউবিকেলের 4টে বার্থের মধ্যে 2টোই খালি। দেখে মনে হলো রিজার্ভেশনের জন্য এখন আর 3 মাস আগে থাকতে লাইন লাগাবার, কি সেটা না পারলে রেল কোম্পানির কোনো কর্তা ব্যক্তির কাছে গিয়ে উমেদারি করবার আর দরকার নেই। তাহলে তো দিন 15-20 ছুটি নিয়ে আমিও একটু বাইরের হাওয়া গায়ে লাগিয়ে আসতে পারি। দপ্তরে এখন কাজের চাপও অনেক কম। হাওড়া স্টেশন থেকে ফিরে আসতে আসতে তাই ভাবছিলাম যে কলকাতা শহর থেকে এবারে বেরিয়ে পড়লে নেহাত মন্দ হয় না। সেদিন রাত্রিরেও তাই নিয়েই কথা হচ্ছিল। খাওয়ার পাট চুকিয়ে মুখে এক কুচি সুপুরি ফেলে একটা সিগারেট ধরিয়ে ইজি চেয়ারে এসে গা ঢেলে দিয়েছি। ছেলেপুলের মা বললেন, তা বেরিয়ে যে পড়বে বলছো, যাবেটা কোথায়? কেন, সে তো ঠিক করাই আছে, ব্যাঙ্গালোর। চারু ভাদুরী ফি বছর বিজয়ার চিঠিতে শুভেচ্ছা জানিয়ে লেখেন যে এবারে যেন দিন কয়েকের জন্যে ওর ওখানে গিয়ে ছুটি কাটিয়ে আসে। তা কোনোবারই কি আর আমাদের যাওয়া হয়? হয় না। ওই একটা না একটা ঝঞ্ঝাটে শেষ পর্যন্ত আটকেই যায়। চলো এবারে গিয়ে ওকে চমকে দেব। তাহলে তো ভালোই হয়, তবে কিনা মাদ্রাজ হয়ে তারপর যাব। ভদ্রমহিলা যে কেন মাদ্রাজ যেতে চান সেটা আর তাকে ব্যাখ্যা করে বলতে হলো না। মাদ্রাজে তার দিদি থাকেন। তিনিও ফি বছর বিজয়ার চিঠিতে মাথার দিব্যি দিয়ে জানান দিন কয়েকের জন্য আমরা যেন অতি অবশ্য তার কাছে গিয়ে ছুটি কাটাই। যদি যাই তাহলে মাদ্রাজের স্নেক পিট আর ক্রোকোডাইল পার্কে তো তিনি আমাদের নিয়ে যাবেনই, উপরন্তু গোল্ডেন বিচ রিসর্ট থেকে মহাবলীপুরম পর্যন্ত ধারে কাছে যা কিছু দর্শনীয় জায়গা আছে সবই দেখিয়ে দেবার ব্যবস্থা করবেন। বললাম, তা বেশ, তো দিন কয়েক মাদ্রাজে থেকে তারপরেই না হয় ব্যাঙ্গালোর যাওয়া যাবে। বৃন্দাবন এক্সপ্রেসের নাম শুনেছ তো? অতি চমৎকার ট্রেন। মাদ্রাজ থেকে ব্যাঙ্গালোর যাওয়াটা কোনো ব্যাপারই নয়। তা কবে নাগাদ রওনা হব? যেদিন বলবে সেই দিনই। কি জানো, আমার মনটাও বড্ড যাই যাই করছে। বলো তো পরশু দিনই রওনা হতে পারি। ওই ধরো টুকিটাকি যা কিছু কেনাকাটা করবার ও সে কাল করে নেব। তারপর পরশু দিনই ট্যাক্সি ডেকে হাওড়া স্টেশন, গুড বাই ক্যালকাটা। বারে, তো রিজার্ভেশন করতে হবে না? আরে রিজার্ভেশন এখন আর কোনো সমস্যাই নয়, ও ভিড় কেটে গেছে। ঠিক আছে, পরশু না হলে তরশু। তবে কি না, আরে আবার তবে কেন, আটকাচ্ছেটা কোথায়? না, আটকাবার কথা তো বলিনি। বলছি ভাদুরী মশাই এখন ব্যাঙ্গালোরে আছেন কি না সেটা ঠিক জানো তো? তা নেই এমন কথা ভাবছো কেন? না, এই জন্যই ভাবছি যে ফি বছর তো বিজয়ার পরদিন, ধরো দিন 2-এর মধ্যেই তার চিঠি পাই। এবারে কিন্তু লক্ষ্মী পুজোও চলে গেল, তবু কিন্তু তার চিঠি পাইনি। ভদ্রমহিলা ভুল বলেননি, সত্যি এবার কিন্তু ব্যাঙ্গালোর থেকে চিঠি আসেনি। কেন আসেনি কে জানে। ভাদুরী মশাই অসুস্থ হয়ে পড়েননি তো? নাকি ব্যাঙ্গালোর থেকে কোনো কাজ নিয়ে তিনি অন্য কোথাও গেছেন?
নাকি চিঠি লিখেছিলেন, কিন্তু ডাক বিভাগের গাফিলতিতে সে চিঠি আজও আমাদের কাছে এসে পৌঁছয়নি। সেও কিছু বিচিত্র নয়। বললাম, তাই তো, বড় চিন্তায় ফেললে দেখছি। যার কাছে থাকবো বলে যাওয়া, গিয়ে যদি দেখি যে তিনিই নেই, তবেই তো চিত্তির। ভদ্রমহিলা বললেন, তা এত ভাবছো কেন? ওর ব্যাঙ্গালোরের বাড়ির ফোন নাম্বার তো তোমার ডায়েরিতে টোকাই আছে। এখন তো রাতও বেশি হয়নি, একটা ট্রাঙ্ক কল করলেই তো হয়। পকেট ডায়েরি থেকে ফোন নাম্বারটা দেখে নিয়ে রিসিভার তুলতে যাব, ঠিক তখনই আমাকে চমকে দিয়ে ঝনঝন করে ফোনটা বেজে উঠল। হ্যালো, কেমন আছেন মশাই? গলা শুনে চমকে উঠলাম। চারু ভাদুরী। এমন কিছু মানুষ আছেন আড়াল থেকে কথা বললেও যাদের কণ্ঠস্বর থেকেই চোখের কৌতুক আর ঠোঁটের বঙ্কিম রেখাটি পর্যন্ত স্পষ্ট দেখে নেওয়া যায়। ভাদুরী মশাই সেই রকমেরই মানুষ। বললাম, আরে আগে বলুন কোত্থেকে ফোন করছেন, তারপরে আমি বলবো যে ভালো আছি না মন্দ আছি। ব্যাঙ্গালোর থেকে নয়, আপনাদের এই কলকাতা শহর থেকে। ও, তাহলে আমি ভালো নেই। কেন কেন? আরে মশাই, আমি তো কলকাতা থেকে বেরিয়ে পড়বার প্ল্যানটা এঁটেছি। এখান থেকে মাদ্রাজ যাব, তারপর সেখানে বাসন্তী দিদির বাড়িতে দিন 3-4 কাটিয়ে ব্যাঙ্গালোর চলে যাব। সেই জন্য আপনাকে তো এক্ষুনি ট্রাঙ্ক কলও করতে যাচ্ছিলুম। তা ঠিক সেই সময় আপনার ফোন এলো। কোত্থেকে এলো? না কলকাতা থেকে। অর্থাৎ কিনা আমি যার টানে ব্যাঙ্গালোর যাওয়ার প্ল্যান আঁটছিলুম, ছুটি কাটাবার জন্য তিনি কলকাতায় চলে এসছেন। তাহলে আর ব্যাঙ্গালোর যাওয়া হলো না, প্ল্যানের দফা রফা হয়ে গেল। এই অবস্থায় আর ভালো থাকি কি করে বলুন তো? শুনে হো হো করে হেসে উঠলেন চারু ভাদুরী। তারপর বললেন, হো হো, এই কথা? তাহলে নিশ্চিন্ত থাকুন, আপনার প্ল্যান মোটেই ভেস্তে যাচ্ছে না। আমি ছুটি কাটাতে আসিনি মোটেই। একটা কাজ নিয়ে এসেছিলুম, সেটা মিটেছে, কালই ফিরে গেলেই হয়। তা কবে এসেছেন? তা দিন 15 তো হবেই। আমাকে জানাননি কেন? আরে সময় পেলুম কথায় মশাই, সকাল থেকে রাত 12টা অবধি হন্যে হয়ে গোটা শহর ঘুরে বেড়াতে হয়েছে। না না, ওই প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দর্শনের জন্য নয়, মহা ধুরন্ধর এক স্মাগলারের খোঁজে। এর মধ্যে একদিন আবার চন্দননগরেও যেতে হয়েছিল। সময় পেলে কি আর আপনাকে একটা ফোন করতুম না? নিশ্চয়ই করতুম। তা মশাই বিশ্বাস করুন, দম ফেলবারও সময় পাইনি। সে যাই হোক, কাজটা আজকে বিকেলে মিটল। কালই চলে যাবেন? কালও যেতে পারি, পরশু গেলেও ক্ষতি নেই। কি জানেন, অনেক কাল বাদে এলুম তো, তাই ভাবছিলুম যে আরো 2-4টে দিন এখানে কাটিয়ে গেলে নেহাত মন্দ হতো না। আবার কবে আসা হবে না হবে। আমি তো পরশুই কলকাতা ছাড়ার কথা ভাবছি। বটে? তা বেশ তো, আপনারা মাদ্রাজে গিয়ে 3-4 কাটিয়ে তারপর ব্যাঙ্গালোরে চলে আসুন। তার আগেই আমি ব্যাঙ্গালোরে পৌঁছে আপনাদের প্রতীক্ষায় থাকব। তা কোথায় উঠেছেন? যতীন বাগচি রোডে, আমার ছোট বোন মালতীর বাড়িতে। তারা বেহালায় থাকতো না? যতীন বাগচি রোডে কবে উঠে এলো? তা বছর 3-4 তো হলোই। ভাদুরী মশাই বললেন, নিন নম্বরটা লিখে রাখুন, 14-7-2 হলদে রঙের 3তলা বাড়ি, পার্কের খুব কাছে। বোনের ফ্ল্যাট 2তলায়। কালকে রবিবার, হাতে কোনো জরুরি কাজ না থাকলে সকাল 7টার মধ্যেই এখানে চলে আসুন, বেশ জমিয়ে আড্ডা দেওয়া যায়। বললুম, অত সকালে যাব কি করে? আমি দেরিতে ঘুমাই, ওই 8টার আগে ঘুম ভাঙে না। চাটা খেয়ে ওখানে পৌঁছাতে পৌঁছাতে অন্তত 9টা বাজবে। আরে মশাই, বাড়ি থেকে চা খেয়ে বেরোবেন কেন? ও বস্তুটা কি আমরা খাই না? এখানে এসে চা খাবেন। আর চেষ্টা যদি করেন তাহলে একটা দিন নিশ্চয়ই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবেন। ও বিশেষ শক্ত কাজ হবে না। দরকার হয়তো ঘড়িতে অ্যালার্ম দিয়ে শোবেন। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, একটু ধরুন তো। বুঝলুম পাশে কারোর সঙ্গে কথা বলছেন। একটু বাদেই আবার তার গলা পাওয়া গেল, শুনুন কিরণবাবু, কাল আমার ভাগ্নে কৌশিকের জন্মদিন। তাই মালতী বলছে যে দুপুরের খাওয়াটাও আপনাকে এখানেই সেরে নিতে হবে।
ও না না, বিশেষ কিছুর আয়োজন করা হয়নি, ভয় পাবেন না। আর হ্যাঁ, মালতী বলছে আপনি বাসন্তীকেও নিয়ে আসুন। বাসন্তী কি করে যাবে? পরশু মাদ্রাজ যাব, তার একটা গোছগাছ আছে তো। ও, তা ঠিক আছে, তাহলে আপনি একাই আসুন। মোট কথা দেরি করবেন না, 8টার মধ্যে আপনাকে এক্সপেক্ট করছি। বাহাদুরি মশাই ফোন নামিয়ে রাখলেন। ছেলেপুলের মা পাশেই দাঁড়িয়েছিল। সব শুনে তিনি বললেন, কি গেরো রে বাবা, পরশু কলকাতা ছাড়ছি, ভাবলুম কাল দুজনে মিলে কিছু কেনাকাটা করে নেব। তা তুমি তো কাল সারাটা দিনই আড্ডা দিয়ে কাটাচ্ছ। রাজ্যের ঝক্কি এখন আমাকে একাই সামলাতে হবে। তা সেও না হয় সামলালুম, কিন্তু ছুটির দরখাস্তটা তো তোমাকেই করতে হবে, সেটা কখন করবে? ওটা এখনই করছি না, ওই সন্তোষকে বলে কাল এক সময় ফোন করে জানিয়ে দেবো যে দিন কয়েকের জন্য একটু বাইরে যাচ্ছি। তাড়াহুড়োর মধ্যে এখন লিভ অ্যাপ্লিকেশনটা দিয়ে যেতে পারলুম না, ফিরে এসে দেব। অর্থাৎ কিনা তুমি একটা বেআইনি কাজ করবে, তোমার বন্ধুরা সেটা সামাল দেবে, এই তো? চমৎকার চাকরি। ভদ্রমহিলা মুখ টিপে হাসলেন, আমিও হাসলুম। এইসব টিপ্পনি শুনে এককালে খুব রেগে যেতুম, এখন আর যাই না। রবিবারের সকাল। ঘুম থেকে উঠতে উঠতে বেলা হয়ে গেল। ভাদুরী মশাই ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুতে বলেছিলেন। বাসন্তী এ বাড়ির অ্যালার্ম ঘড়ি, তাকে বলেছিলাম ভোর 6টায় যেন আমাকে ঘুম থেকে তুলে দেয়। তা তুলে দেওয়ার চেষ্টা সে নাকি করেছিল, কিন্তু আমি নাকি উঠিনি। যতবারই আমাকে ঠেলাঠেলি করেছে, আমি নাকি ততবারই পাশ ফিরে শুয়ে বলেছি, ঠিক আছে ঠিক আছে। কি জানি হবেও বা। এখনো শীত পড়েনি, গরম জলের দরকার হয় না। চটপট দাড়ি কামিয়ে মাথায় দুমগ জল ঢেলে কাক স্নান সেরে যখন বাথরুম থেকে বার হলাম, রান্নাঘর থেকে চেঁচিয়ে বাসন্তী তখন জানিয়ে দিল 7:30। এ যখনকার কথা বলছি, সুকুমার সমগ্র তখন সদ্য বেরিয়েছে, আর একজনকে দেব বলে তার প্রথম খণ্ডটা কিনে রেখেছিলাম কৌশিকের জন্মদিনের উপহার হিসেবে। সেটাই একখানা রঙিন কাগজে মুড়ে নিয়ে গলি থেকে বড় রাস্তায় বেরিয়ে অনেক কষ্টে একটা ট্যাক্সি ধরে যখন যতীন বাগচি রোডের ফ্ল্যাটে গিয়ে কলিং বেল টিপলুম, ঘড়িতে তখন একেবারে কাঁটায় কাঁটায় 8টা। মালতীই দরজা খুলে দিল। চারু ভাদুরীর ভাই নেই, থাকবার মধ্যে 3 বোন। তাদের মধ্যে একমাত্র এই ছোটটিকেই আমি চিনতাম। MA পাশ করে আমাদের কাগজে ট্রেনি হয়ে ঢুকেছিল, কিন্তু শিক্ষানবিশির পর্ব শেষ করেনি। অধ্যাপনার চাকরি পেয়ে খবরের কাগজ ছেড়ে দেয়। কাগজে যখন কাজ করতো তখন অবশ্য জানতুম না যে চারু ভাদুরী ওর দাদা। পরে একদিন ভাদুরী মশাইয়ের সঙ্গে দেখা করার জন্যে যখন তার ভবানীপুরের বাড়িতে গিয়ে কড়া নাড়ি, আর দোতলার জানলা থেকে মুখ বাড়িয়ে মালতী বলে যে দাদা বাড়িতে নেইনি, তখন অবাক হয়ে যাই। ভবানীপুরের সেই বাড়িতে থাকতেই মালতীর বিয়ে হয়েছিল, স্বামী ডাক্তার। শ্বশুরবাড়ি শুনেছিলাম বেহালায়। সে কি আজকের কথা? মালতী অবশ্য তার দাদার সঙ্গে আমার পরিচয়ের কথা জানতো, কিন্তু কাগজে কাজ করবার সময় ঘুণাক্ষরেও তা আমাকে জানায়নি। দরজা খুলে দিয়ে একপাশে একটু সরে দাঁড়িয়ে মালতী বলল, হাসুন কিরণদা। আমি তো অবাক। মালতী বলল, কি হলো, চিনতে পারছেন না? চেনা সত্যি শক্ত। বেনি দোলানো ছিপছিপে যে মেয়েটিকে আমি চিনতুম, এ তো আর সে নয়, রীতিমতো ভারিক্কি চেহারার এক ভদ্রমহিলা। বললুম, থা মা যা হইয়াছেন। মালতী বলল, মা যা হইয়াছেন নয়, মালতী এখন মা হইয়াছেন। বলে হো হো করে হেসে উঠল। তাতে বুঝলুম চেহারা পাল্টেছে বটে, কিন্তু হাসিটা কিছু মাত্র পাল্টায়নি। কথা শুনে ভাদুরী মশাই ইতিমধ্যে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। এগিয়ে এসে বললেন, হারে আসো না আসো। তার সঙ্গেও অনেক বছর বাদে দেখা, কিন্তু ভদ্রলোকের চেহারা দেখলুম সেই আগের মতোই রয়েছে। বয়স হয়েছে, অথচ শরীরে কোথাও বাড়তি একটুও মেদ নেই। তেমনি শটান রিজু দেহ, আর তেমনি জলজলে দুটি চোখ আর তীক্ষ্ণ চাউনি। ভাদুরী মশাইয়ের সঙ্গে প্রথম যখন আমার সাক্ষাৎ হয়, তখন ওই চোখ দুটি দেখেই বুঝতে পেরেছিলাম যে মানুষটা নেহাত সাধারণ নন, আর 5 জন লোকের থেকে একটু আলাদা। সাক্ষাৎটা হয়েছিল বিশানগড়ে। বিয়ে পাশ করবার পর কিছুদিন স্রেফ বেকার বসেছিলাম। তারপর বিশানগড়ের রাজবাড়িতে একটা কাজ পেয়ে যাই, কেয়ারটেকারের কাজ। কাজটা অবশ্য বেশি দিন করিনি, তবে করিনি না বলে করা সম্ভব হয়নি বললেই হয়তো ঠিক বলা হয়। সেখানকার পলিটিক্যাল এজেন্ট যে পাকা চোর,
তা বুঝবার সঙ্গে সঙ্গে স্রেফ প্রাণ বাঁচাবার তাগিদে আমি বিশানঘর থেকে পালিয়ে আসি। চুরিটা ধরে ফেলেছিলেন ভাদুরী মশাই, কিন্তু ধরেই তিনি বুঝতে পেরেছিলেন যে এরপর আর ওই ভয়ঙ্কর জায়গায় থাকা তার পক্ষেও বিশেষ নিরাপদ হবে না। ফলে চাকরি ছেড়ে তিনিও কলকাতায় চলে আসেন। এখানে তিনি একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির হয়ে কাজ করতেন। গোটা 2-3 রহস্যের কিনারা করে তখন তার খুব নামও হয়েছিল। তবে কলকাতাতেও তিনি বেশি দিন থাকেননি। বড় একটা চাকরির অফার পেয়ে ব্যাঙ্গালোরে চলে যান। মাঝে মধ্যে কলকাতায় আসতেন আর এলে যোগাযোগ করতেন। তাছাড়া বিজয়ের চিঠি লিখতেন নিয়মিত। এবারে তা প্রায় বছর 5 বাদে তিনি কলকাতায় এলেন। ড্রয়িং রুমে ঢুকে বললাম, তা ডাক্তারবাবু কোথায়? চারু ভাদুরী বললেন, হে অরুণ কলে বেরিয়েছে, এক্ষুনি এসে পড়বে। তারপর বলুন, খবর কি? সবাই ভালো আছেন তো? বেঁচে পড়তে আছি, এই বাজারে এটাই সবচেয়ে ভালো খবর। ট্রের ওপর চার জলখাবার সাজিয়ে মালতী ইতিমধ্যে ড্রয়িং রুমে এসে ঢুকেছিল। বলল, খাবারগুলো ফেলে রাখবেন না, খেতে খেতে গল্প করুন, একটু বাদে আমি আবার চা দিয়ে যাব। গল্প জমে উঠতে বেশি দেরি হলো না। কার্তিক মাস, হেমন্তকাল, গরম এখনো কাটেনি, তবে আকাশ ধোঁয়াটে। সকালে আর সন্ধেবেলায় ময়দানে, গঙ্গায় আর লেকের ধারে অল্প স্বল্প কুয়াশা জমতে শুরু করেছে। বারোয়ারি পুজোর জগৎঝম্পের ঠেলায় কিছুদিন আগেই সকলের কানের পর্দা ফাটবার জোগাড় হয়েছিল। তারপর লক্ষ্মী পুজো শেষ হয়েছে। আপাতত কোথাও ঢাকের বাদ্যি শোনা যাচ্ছে না। পুজোর ছুটির 4টে দিনের সঙ্গে আরও কয়েকটা দিন জুড়ে দিয়ে যারা মারদাঙ্গা করে ট্রেনের টিকিট কেটে বাইরে পাড়ি দিয়েছিলেন, তাদের অনেকেই আবার গুটি গুটি এই শহরের খাঁচায় এসে ঢুকতে আরম্ভ করেছে। আর সেই সঙ্গে ফের শুরু হয়েছে কলকাতাবাসীদের স্বাভাবিক জীবনযাত্রা। স্কুল কলেজ বন্ধ বটে, তবে অফিস কাছারি বিজয়ার পরেই খুলে গেছে। রাস্তাঘাটে জ্যাম যে একেবারেই হচ্ছে না তা নয়, তবে কিনা পুজোর দিনগুলোর মতন গাড়িগুলোয় আর ঘন্টার পর ঘন্টা কোথাও নট নরণচরণ নট কিচ্ছু হয়ে আটকে থাকছে না। অর্থাৎ আবহাওয়া এখন আর সরগরম নয়, মোটামুটি ঠান্ডা। কালী পুজোর দিন 2 আগে পর্যন্ত এই ঠান্ডা ভাবটা বজায় থাকবে বটে, কিন্তু তারপরেই আবার আকাশে হাওয়াই উঠবে, মাথার উপরে আচমকা নেমে আসবে উড়ন্ত ব্রির খোল। ছুঁচোবাজির দাপটে রাস্তাঘাটে সবাইকে একেবারে তটস্থ হয়ে থাকতে হবে। ভাদুরী মশাইয়ের কাছে তাই নিয়ে আক্ষেপ করায় তিনি অবাক হয়ে বললেন, আরে এতে এত রেগে যাচ্ছেন কেন? কেন, আপনার রাগ হয় না? মোটেই না, আমি তো এই হইচইটা ভীষণ মিস করি কিরণবাবু। ব্যাঙ্গালোরে থাকি, সেখানে সারাটা বছরই যে খুব নিরানন্দে কাটে তা বলবো না। আমোদ আহ্লাদ, উৎসবের বিস্তর উপলক্ষ আছে সেখানেও। আলো জ্বলে, মাইক বাজে, সবই হয়। কিন্তু বিশ্বাস করুন মশাই, এই পুজোর সিজনটা এলেই ভীষণ মন খারাপ হয়ে যায়। খালি মনে হয় দূর ছাই, কেন যে 2 পয়সার লোভে এখানে এলুম, কলকাতায় থাকলেই ভালো হতো। মালতীর স্বামী অরুণ সান্যাল ইতিমধ্যে রোগী দেখে ফিরেছিলেন। হাসি খুশি মানুষ। বসবার ঘরে ঢুকে স্টেথো আর ব্লাড প্রেশার মাপবার যন্ত্রটাকে সেন্টার টেবিলে নামিয়ে রেখে বললেন, তা কলকাতায় থাকলে যে ভালো হয় সে তো আমরাও বলি, থাকেন না কেন? উপায় নেই রে ভাই, ভাদুরী মশাই বললেন, যেখানে যার ভাতের থালা সেখানেই তাকে থাকতে হবে। ভগবান আমার জন্য ব্যাঙ্গালোরে ভাত বেড়ে রেখেছেন, ফলে সেখানেই আমায় থাকতে হয়। তবে কিনা খুব একটা আনন্দে থাকি না, এই যা, মনটা ছটফট করে। বললাম, মনটা ছটফট করে এই হুল্লোড়ের জন্যে? সব কিছুর জন্য। ওই এমনকি যে ঢাকের বাজনায় আপনার এত আপত্তি, সেই বাজনাটা শোনবার জন্যও মাঝে মাঝে বড় ব্যাকুল হয়ে পড়ি। আপনি একাই যে অ্যান্টি ঢাক তা অবশ্য নয়, দলে হয়তো আপনারাই ভারী। এই যে মালতী, ও তো সেদিন কানে আঙুল দিয়ে বলছিল যে ঢাকের বাজনা থামলে মিষ্টি। কিন্তু কি জানেন, এই বাজনাটা আমার জীবনে একেবারেই থেমে গেছে তো, তাই এবার দোকান ভরে শুনে নিলুম। মালতী ইতিমধ্যে দ্বিতীয় প্রশ্ন চা নিয়ে এসেছিল। ট্রে থেকে তুলে হাতে হাতে চায়ের পেয়ালা ধরিয়ে দিয়ে ভাদুরী মশাইয়ের দিকে তাকিয়ে এসে বলল, আর হাসিও না দাদা, এমনভাবে কথা বলছো যে মনে হচ্ছে ব্যাঙ্গালোর বোধহয় ইউরোপ কি আমেরিকার কোনো শহর। কেন, ব্যাঙ্গালোরে বুঝি ডাক বাজে না? তা কেন বাজবে না, 100 বারই বাজে।
কিন্তু ঠিক তেমন করে বাজে না। অরুণবাবু বললেন, হ্যাঁ, ওই কি টাকডুম টাকডুম বাজে বলে শচীন দেববর্মনের একটা গান আছে না, সেই গানের মধ্যে যেন এইরকম একটা কথা শুনেছি। চারু ভাদুরী বললেন, হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছ। আমি বললাম, তা যার জন্মদিন তাকে দেখছি না কেন, কৌশিক কোথায়? মালতী বলল, দাদার সঙ্গে জগিং করতে বেরিয়েছিল। এমনিতে তো বাবুর ঘুমই ভাঙতে চায় না, কিন্তু দাদা আসবার পর থেকে দেখছি ভোর 5টায় বিছানা থেকে উঠে দাদার সঙ্গে বেরিয়ে পড়ে। ভাদুরী মশাই বললেন, আজও আমরা মামা ভাগ্নে ঠিক 5টাতেই উঠেছি, তারপরে মাইল 2 দৌড়েছি। লেক থেকে ফেরার পর ও ওই রিক্তাদের বাড়িতে ঢুকলো, বলল রিক্তা মাসি ওর জন্যে পায়েস রেঁধে রেখেছে, খেয়ে ফিরবে। আমি বললাম, রিক্তা কে মালতী? আমার বন্ধু, ইউনিভার্সিটিতে একসঙ্গে পড়তাম। ওর ছেলে বুবুন আর কৌশিক তীর্থপতিতে একই ক্লাসে পড়ে, দুজনের খুব বন্ধুত্ব। ওদের বাড়িতে গেলে তাই আর আসতেই চায় না। আজ অবশ্য তাড়াতাড়ি ফিরে আসতে বলেছি। বলতে না বলতেই কৌশিক এসে পড়ল। সুকুমার সমগ্র পেয়ে সে দারুণ খুশি। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, যাই মা, বুবুনকে একবার দেখিয়ে আনি, এক ছুটে যাবো আর চলে আসবো। মালতী বলল, কিরণদা, আমার মাংস রান্না হয়ে গেছে, একবার এসে একটু টেস্ট করে যান। আমার কর্তাটি তো কিছুই বোঝেন না, আপনি ঠিক বলতে পারবেন যে আরেকটা স্টিম লাগবে নাকি, এটাই ঠিক আছে। বলে আমাকে রান্নাঘরের দিকে নিয়ে গেল মালতী। গিয়ে প্রেসার কুকারের ভেতর থেকে হাতায় করে এক টুকরো মাংস তুলে একটা প্লেটে ঢেলে প্লেটটা আমাদেরকে এগিয়ে দিয়ে বলল, আসলে কিন্তু ঠিক এই জন্য আপনাকে ডেকে আনিনি কিরণদা, অন্য একটা কথা আছে। অবাক হয়ে বললাম, কি কথা? অরুণের স্বাস্থ্যটা না মোটেই ভালো যাচ্ছে না। মাসখানেক আগে ছোটোখাটো একটা স্ট্রোক হয়ে গেছে। ডাক্তার বিশ্রাম নিতে বলেছে। ও তো নিজেও ডাক্তার, জানে কিন্তু যে বিশ্রাম নেওয়া দরকার, তবুও নেবে না। ভেবেছিলাম ওকে আর কৌশিককে নিয়ে দাদার সঙ্গে আমিও মাসখানেকের জন্যে ব্যাঙ্গালোরে গিয়ে থাকবো, কিন্তু ও রাজিই নয়। বলে যে ওর রোগীদের মধ্যে 2-3 জনের অবস্থা একেবারেই ভালো যাচ্ছে না। এই সময় যদি ও কলকাতা ছেড়ে বাইরে যায় তো তাহলে তাদের কি হবে? বললাম, তা ওর জানাশোনা অন্য কোনো ডাক্তারের হাতে ওদের তুলে দিয়ে গেলেই তো পারে, মানে সেটাই তো রীতি। মালতী বলল, সেই কথাটাই তো ওকে একটু বুঝিয়ে বলুন না। দাদা আর আপনি দুজনে মিলে যদি একটু বলেন, তাহলে আমার মনে হয় ও আপনাদের কথা ফেলতে পারবে না। বললাম, তা বলবো। তারপর প্লেট থেকে তুলে মাংসের টুকরোটা মুখে ফেলে বললুম, হ্যাঁ ঠিক আছে, আর স্টিম দেওয়ার দরকার নেই। বসবার ঘরে ফিরে এসে দেখি বাংলাদেশের ঢাকের বাজনা থেকে ভাদুরী মশাই এসে শান্তিপুরী শাড়ির প্রসঙ্গে ঢুকেছেন। শাড়ির থেকে সঙ্গীত, সঙ্গীত থেকে মন্দির স্থাপত্য, এমনকি তাতেও নাকি বাঙালির প্রতিভার স্বাক্ষর একেবারে জলজল করছে। এই শেষ কথাটায় অরুণবাবু আর আমি একটু সংশয় প্রকাশ করেছিলাম। ভাদুরী মশাই আমাদের থামিয়ে দিয়ে বললেন, সত্যি তাই। আরে বাবা, আমি কি কোণার্কের সূর্য মন্দির দেখিনি, নাকি ভুবনেশ্বরের লিঙ্গরাজ টেম্পল না দেখেই আমি আমাদের মন্দির স্থাপত্যের মহিমা কীর্তন করতে বসেছি? শুধু ওই 2টি মন্দির কেন, ভারতবর্ষের হরেক এলাকায় এমন আরও বিস্তর মন্দির রয়েছে, যার উচ্চতা তো বটেই, শিল্প শোভা দেখেও আমাদের তাক লেগে যায়। তা থাক না, আমরা সমতল এলাকার বাসিন্দা, আমাদের এদিকে পাহাড় নেই, তাই পাহাড় কেটে পাথর এনে বড় বড় সব মন্দিরও আমরা বানাতে পারিনি। কিন্তু তাতে হলোটা কি? মাটি পুড়িয়ে ইট বানিয়ে তাই দিয়ে যেসব মন্দির আমরা গড়েছি, তার স্থাপত্যের বাহার কি কারোর থেকে কিছু কম? আর শিল্পশৈলীর কথাই যদি তোলেন কিরণবাবু, তো আমি বলবো আমাদের টেরাকোটার মন্দিরের কোনো তুলনাই আমি খুঁজে পাই না। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, এবারে যে আমি কলকাতায় এলুম, তাও আসলে একটা মন্দিরের ব্যাপারে। মন্দিরের ব্যাপারে? অবাক হয়ে বললুম, মানত টানত ছিল নাকি? আরে না মশাই, মন্দিরের ব্যাপারে মানে তার বিগ্রহের সন্ধানে। 300 বছরের পুরনো অষ্টধাতুর বিগ্রহ, তা হঠাৎ একদিন দেখা গেল তিনি উধাও। তা খোঁজ পেলেন? পেলুম বই কি। কোথায় পেলাম জানেন? স্ট্র্যান্ড রোডের এক গুদমের মধ্যে।
সেখান থেকে সেটিকে ক্যালকাটা এয়ারপোর্টে নিয়ে গিয়ে প্লেনে তুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছিল। যদি আর একটা দিনও দেরি হতো তাহলে আর দেখতে হতো না। বীরভূমের মন্দিরের বিগ্রহ তাহলে আমস্টারডামের মিউজিয়ামে শোভাবর্ধন করত। বললুম, বিগ্রহ চুরির যেন একটা হিড়িক পড়ে গেছে, তাই না? তা পড়েছেই তো। এই তো আজকের কাগজটাই দেখুন না, একই দিনে দুটো মন্দির থেকে বিগ্রহ উধাও। একটা খবর আলিপুর দুয়ারের কাছের এক গ্রামের, আর আরেকটা খবর বাঁকুড়ার। অরুণবাবু বললেন, এ তো দেখছি সর্বনাশা কাণ্ড। ভাদুরী মশাই বললেন, সর্বনাশ বলে সর্বনাশ? হ্যাঁ, এককালে এদেশ থেকে হিরে মুক্ত যেভাবে লোপাট হয়েছে, এখন ঠিক সেইভাবে প্রত্নদ্রব্য লোপাট হচ্ছে। আসলে ব্যাপারটা কি জানো অরুণ, এসব মোটেই ছোটখাটো ওই ছিঁচকে চোরের কাণ্ড তো নয়, এর পেছনে সব বড় বড় মাথা আছে। দেশের সম্পদ লুট করে নিয়ে গিয়ে বিদেশে বেচে দিতে তাদের বিবেকে কিছুমাত্রই বাধে না। আর বিদেশিরাও কোটি কোটি টাকা ঢালছে। 300 বছরের পুরনো একটা গণেশ মূর্তির জন্য তারা কত টাকা অফার করেছে জানেন কিরণবাবু? জানা হলো না, কেননা তার আগেই কৌশিক এসে বলল, মামাবাবু, তোমার ফোন, শিলিগুড়ি থেকে কারা যেন কথা বলতে চান, বললেন যে খুব জরুরি। ফোনে কথা বলে ড্রয়িং রুমে ফিরে ভাদুরী মশাই বেজার গলায় বললেন, ওই যে একটা কথা আছে না, আমি যাই বঙ্গে তো আমার কপাল যায় সঙ্গে, তা সেই কথাটা একেবারে অক্ষরে অক্ষরে ফলে গেল। ব্যাঙ্গালোর থেকে বঙ্গে এলুম, কিন্তু কপালের লেখা তো আর খণ্ডানো যায় না। একটা তদন্তের কাজ শেষ হতে না হতেই আরেকটা তদন্তের কাজ ঘাড়ে চাপলো। ছুটির তো 12টা বেজে গেল মশাই। আমি বললুম, কোথায় কিসের তদন্ত? ওই সেই ফের বিগ্রহ চুরির তদন্ত। একটু আগেই আলিপুর দুয়ারের কাছের এক গ্রামের মন্দির থেকে ওই বিগ্রহ উধাও হওয়ার কথা বলছিলাম না? আরে ওই যে মশাই, আজকের কাগজে যার খবর বেরিয়েছে। আসলে ওটা এক ধনী ব্যবসায়ীর পৈতৃক বাড়ির মন্দিরের বিগ্রহ। ব্যবসায়ী ভদ্রলোক তার গাঁয়ের বাড়িতে থাকেন না, শিলিগুড়িতে থাকেন। তা সেখান থেকেই ফোন করেছিলেন, মূর্তিটা উদ্ধার করে দিতে হবে, তা সে যত টাকাই লাগুক। তা যাবেন? যেমন কাতর গলায় অনুরোধ জানালেন, তাতে তো আর না বলতে পারলুম না। তা পরশুর বদলে দিন 7 বাদে যদি মাদ্রাজ যাই কেমন হয় কিরণবাবু? তা হয়, কিন্তু এ কথা কেন বলছেন বলুন তো? না মানে, আপনিও তাহলে আমার সঙ্গে চলুন না। 7 দিন হয়তো লাগবে না, তার আগেই হয়তো ফিরে আসবো। তা কবে যেতে হবে? কালকেই সকালের ফ্লাইটে। চারু ভাদুরী বললেন, আপনি রেডি হয়ে থাকবেন, এয়ারপোর্টে যাওয়ার পথে আমি আপনাকে তুলে নেব। সাংবাদিকতার কাজে মাঝে মাঝেই আমাকে বাইরে যেতে হয়। যখনই যাই হালকা হাতে যাই, বোঝা বাড়াই না। এবারে যে জন্য যাচ্ছি তার সঙ্গে অবশ্য আমার কাজের কোনো সম্পর্ক নেই। যার কাজ আমি তার সঙ্গী মাত্র। কোথায় থাকবো কে জানে, তবে থাকবো তো মাত্রই কয়েকটা দিন। তাও যতদূর আঁচ করতে পারছি গাঁয়ের মধ্যেই থাকতে হবে। রোজ রোজ অতএব ধুতি পাঞ্জাবি পাল্টাবার কোনোই দরকার হবে না। বাসন্তীও সে কথা বুঝতে পেরেছিল। একটা হ্যান্ডব্যাগের মধ্যে যৎসামান্য জামা কাপড় গুছিয়ে দিতে দিতে সে তাই বলল, মনে তো হচ্ছে এতেই হয়ে যাবে, তবে কিনা যাচ্ছ তো নর্থ বেঙ্গলে, সেখানে এই সময় আবার একটু একটু শীত পড়ে, তাই একটা সোয়েটার আর হালকা একটা আলোয়ান দিয়ে দিলাম। আর এই যে দেখে নাও, গতবারে তো বাইরে যাওয়ার সময় শেভিং কিটটা নিতে ভুলে গিয়েছিলে, সেটাও এই যে ব্যাগের এইখানে একধারে ঢুকিয়ে দিয়েছি। আর একটা চিরুনি আর একটা তোয়ালেও রইল। আচ্ছা, একটা টর্চও দিলাম। দেখো আর কিছু লাগবে? লাগবে কিনা ভাবার সময় পাওয়া গেল না, রাস্তায় হর্ন বেজে উঠল। বোঝা গেল ট্যাক্সি নিয়ে ভাদুরী মশাই হাজির। ছেলেমেয়েরা তখনও ঘুমোচ্ছে। বাসন্তীকে বললাম, মাদ্রাজ দেওয়ার দিনটা 2-4 দিন পিছিয়ে গেল, তা ভালোই হলো, তুমি এবার ধীরে সুস্থে গোছগাছ করে নিতে পারবে। বাসন্তী বলল, সন্ধ্যের পরে যদি বাইরে বেরোতে হয় তো টর্চটা সঙ্গে নেবে কিন্তু, আর আলোয়ান মুড়ি না দিয়ে বেরোবে না। বললাম, হ্যাঁ হ্যাঁ, একেবারে আপাদমস্তক একটি নকুর মামা হয়ে বেরোবো। বলে নিচে এসে গাড়িতে উঠে পড়লুম। সকালবেলা শহর, রাস্তায় ভিড়ভাট্টা নেই। মোড়ের দোকান থেকে 2 প্যাকেট সিগারেট কিনে নিলাম।
তারপরই বড় রাস্তায় পড়ে ঊর্ধ্বশ্বাসে আমাদের ট্যাক্সি ছুটল এয়ারপোর্টের দিকে। রাত্রির থেকেই একটা কথা মাঝে মাঝে মনে হচ্ছিল, কাল তো ছিল রবিবার, তাহলে প্লেনের টিকিটটা কিভাবে জোগাড় হলো? কথাটা ভাদুরী মশাইকে জিজ্ঞেস করতে তিনি বললেন, টিকিট তো জোগাড় হয়নি। তাহলে? আরে অত ভাবছেন কেন, টিকিট অনেক সময় এয়ারপোর্টেও পাওয়া যায়। তবে হ্যাঁ, আসন খালি থাকা চাই, তা যদি না থাকে তাহলে পাওয়া যাবে না। তা ধরুন পাওয়া গেল না, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আজকে না গিয়ে কালকে যাব। শিলিগুড়ির ক্লায়েন্টকেও সে কথা জানিয়ে রেখেছি। তবে এখনই সে কথা উঠছে কেন, দেখাই যাক না, কপালে থাকলে পেয়েও তো যেতে পারি। অনেকেই তো পেয়ে যায়। আর হ্যাঁ, এয়ারপোর্টে পৌঁছে আগেই দুজনের ভেতরে ঢুকবার দরকার নেই। আপনি বরং হ্যান্ডব্যাগ দুটো নিয়ে বাইরে একটু অপেক্ষা করবেন। আমি ভিজিটার্স টিকিট কেটে ভেতরে গিয়ে খোঁজ নিয়ে আসবো যে বাগডোগরার দুটো টিকিট পাওয়া যাবে কিনা। ভিজিটার্স টিকিট কাটবার অবশ্য দরকারই হলো না। এয়ারপোর্টে নেমে ট্যাক্সি ভাড়া মেটাচ্ছি, এমন সময় এক ভদ্রলোক আমাদের সামনে এসে ভাদুরী মশাইয়ের দিকে তাকিয়ে বললেন, আপনি কি মিস্টার ভাদুরী? হ্যাঁ, ভাদুরী মশাই বললেন, কিন্তু আপনাকে তো চিনতে পারলুম না। নমস্কার, ভদ্রলোক বললেন, আমার নাম বিপিন বিহারী সেন। শিলিগুড়ির মিস্টার চৌধুরীকে তো আপনি চেনেন। তা কাল বিকেলে তিনি আমাকে ফোন করে বললেন আপনারা দুজন আজ সকালের ফ্লাইটে বাগডোগরা যাবেন। আমি যেন এয়ারপোর্টে এসে দুখানা টিকিট আপনাদের পৌঁছে দিই। ভাদুরী মশাই বললেন, কিন্তু আমি যে চারু ভাদুরী তা আপনি জানলেন কি করে? বিপিন সেন বললেন, হ্যাঁ, খুব সহজেই জানা গেল। আজকের দৈনিক সমাচারটা দেখেননি বুঝি? তাতে ওই বীরভূমের মন্দির থেকে চুরি যাওয়া মূর্তির উদ্ধারের খবরটা ছাপা হয়েছে, আর সেই সঙ্গে এ ব্যাপারে আপনার কৃতিত্বের কাহিনী আর ফটোগ্রাফ বেরিয়েছে। তা সেই ফটোগ্রাফ যখন দেখেছি, আসল মানুষটাকে তখন চিনতে পারার তো অসুবিধা নেই। আমি বললাম, খবরের কাগজের ছাপা আজকাল অনেক পরিষ্কার হয়েছে, তাই চিনতে পারলেন। আগেকার দিন হলে পারতেন না। সেকালের এক নিউজ এডিটরের কাছে শুনেছি, তিনি যখন তার চাকরি জীবন শুরু করেন, অনেক কাগজই তখন নাকি আন্দাজে পড়তে হতো, আর ছবি যা ছাপা হতো তা নাকি দেখে বোঝাই যেত না যে কোনটা সম্রাট পঞ্চম জর্জের ছবি আর কোনটা। বলতে যাচ্ছিলাম হিন্ডেনবুর্গের, কিন্তু বলা হলো না। বিপিনবাবু আমাকে থামিয়ে দিয়ে বললেন, দাঁড়ান দাঁড়ান, কি একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে। এয়ারপোর্টের প্রবেশ পথের ঠিক বাইরে দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম। পাবলিক অ্যাড্রেস সিস্টেমে যা ঘোষণা করা হচ্ছিল তার প্রথমটা ভালো করে শুনতে পাইনি, শুধু শেষটা শুনলাম, প্লিজ প্রসিড ফর ইয়োর সিকিউরিটি চেক। ভাদুরী মশাই বললেন, আমাদের ফ্লাইট, তাহলে আর দেরি করব না। মিস্টার সেন, আপনার কোনো মেসেজ আছে? মানে শিলিগুড়িতে মিস্টার চৌধুরীকে কি কিছু বলতে হবে? বিপিনবাবু বললেন, না না, তেমন কিছু বলবার নেই। শুধু জানিয়ে দেবেন যে আমার আর সঞ্জীববাবুর তো এই ফ্লাইটে বাগডোগরা যাওয়ার কথা ছিল, তা আমাদের টিকিট দুখানা তো আপনাদের দিয়ে দিলাম। তাই এ সপ্তাহে না গিয়ে আমরা সামনের সপ্তাহে ওর সঙ্গে গিয়ে দেখা করব। ব্যবসার কথাবার্তা যা হবার সেটা তখনই হবে। ভাদুরী মশাই বললেন, টিকিট দুখানার দামটা তাহলে রাখুন। আরে ছিছি! বিপিনবাবু 3 পা পিছিয়ে গিয়ে বললেন, আর দাম নিয়ে আপনি ব্যস্ত হবেন না, ওসব আমার আর চৌধুরীর ব্যাপার, ও আমরা বুঝে নেব। আচ্ছা, তাহলে আমি চলি, আপনারা এগোন। বিপিনবাবুকে ধন্যবাদ দিয়ে আমরা ভেতরে ঢুকে কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ালাম। যাদের সঙ্গে মালপত্রের ঝামেলা নেই তাদের জন্য আলাদা লাইন। সেখানে নেহাতি জনা 5-6 লোক দাঁড়িয়ে আছেন, ফলে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। টিকিট দেখিয়ে বোর্ডিং কার্ড নিয়ে সিকিউরিটি পেরিয়ে আমরা ডিপার্চার লাউঞ্জে ঢুকে পড়লাম। ঢুকেই আমাদের কাগজের রিপোর্টার চন্দ্রমাধবের সঙ্গে দেখা। চন্দ্রমাধব বাগডোগরা থেকে দার্জিলিং যাবে। বলল, আপনারাও দার্জিলিং যাচ্ছেন নাকি কিরণদা? বললুম, না চাঁদু, আমি তোমার মতো ভাগ্যবান নই। গেলে অবশ্য ভালোই হতো, কিন্তু না, অন্তত এ যাত্রায় আমি দার্জিলিং যাচ্ছি না। তাহলে কোথায় যাচ্ছেন? আপাতত শিলিগুড়ি যাচ্ছি। আর সে তো আপাতত, তা শিলিগুড়ি থেকে যাচ্ছেন কোথায়? বললাম, তুমি যে পুলিশের লোকেদের মতো জেরা করতে শুরু করলে। আচ্ছা তাহলে শোনো, আমার বন্ধুটি যদি শিলিগুড়ি থেকে কলকাতায় ফিরতে চান তো কলকাতায় ফিরবো, আর যদি শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যেতে চান তো অগত্যা আমাকেও সেখানে যেতে হবে।
ভাদুরী মশাই ইতিমধ্যে আমাদের কাছ থেকে একটু দূরে সরে গিয়ে একটা চেয়ারে বসে পড়েছিলেন। হ্যান্ডব্যাগ থেকে একটা ম্যাগাজিন বার করে নিয়ে চুপচাপ তার পাতা উল্টাচ্ছিলেন তিনি। চন্দ্রমাধব একবার আর চোখে তাকে দেখে নিয়ে বলল, আপনি কিছু লুকোচ্ছেন দাদা, নিশ্চয়ই কোনো ক্রাইম ডিটেকশনের ব্যাপারে কোথাও যাচ্ছেন, কিন্তু কোথায় যাচ্ছেন সেটা ফাঁস করছেন না। হেসে বললাম, তা ডিটেকশনের কথা উঠছে কেন? নিচু গলায় চন্দ্রমাধব বলল, আপনার বন্ধুটি সে তো একজন ফেমাস ডিটেকটিভ, সেই জন্যই উঠছে। আশ্চর্য হয়ে বললাম, বটে, তা তুমি সে কথা কি করে জানলে? বারে, আমাদের কাগজেই তো আজকে 3 পাতায় ওর ছবিটা বেরিয়েছে। কেন, আপনি দেখেননি? আরে, কাগজ পড়ার সময় পেলে তো দেখব। ছবিটা মনে হচ্ছে সবাই দেখেছে, একমাত্র আমি আর ভাদুরী মশাই ছাড়া। ভাদুরী মশাইকে সে কথা বলতে তিনি বললেন, আপনার বন্ধুটি আমাকে চিনতে পেরেছেন নিশ্চয়ই, এবং এটাও তিনি দেখলেন যে আমরা বাগডোগরা যাচ্ছি। হ্যাঁ, তা তো দেখলই। কেন, তাতে কি কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা আছে? ক্ষতি কেন হবে, বরং আপনার বন্ধুটি এই ফ্লাইটে আমাদের সহযাত্রী হওয়াতে আমি নিশ্চিন্ত বোধ করছি। না মশাই, ক্ষতির আশঙ্কা নেই। কথাটার মানে বুঝতে পারলাম না। প্লেন ছাড়লো আরো আধ ঘন্টা বাদে। মাথার ওপরকার লকারের মধ্যে হ্যান্ডব্যাগ দুটোকে ঢুকিয়ে রাখতে রাখতে দেখলাম চন্দ্রমাধব যেখানে জায়গা পেয়েছে আমরা তার থেকে বেশ কিছুটা দূরে রয়েছি, অর্থাৎ আমাদের কথাবার্তা যে ও শুনতে পাবে এমন কোনো সম্ভাবনা নেই। ভাদুরী মশাইও সেটা লক্ষ্য করেছিলেন। সিট বেল্ট বাঁধতে বাঁধতে তবু তিনি গলাটা একটু নামিয়ে নিয়ে বললেন, ওই যে তখন আপনাকে বললুম না যে আপনার বন্ধুটি এই ফ্লাইটে যাওয়াতে বরং আমি নিশ্চিন্ত বোধ করছি, আমার এই কথাটার অর্থ বোধহয় আপনি ধরতে পারেননি, তাই না? টফি আর লজেন্সের থালা নিয়ে এয়ার হোস্টেস আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। থালা থেকে 2টো লজেন্স তুলে নিয়ে একটি ভাদুরী মশাইকে দিলাম, তারপর নিজেরটা মুখের মধ্যে চালান করে দিয়ে বললাম, না সত্যি পারিনি। কেন ও কথা বললেন বলুন তো? বলছি, তার আগে বরং আরেকটা কথা বলি। এই ফ্লাইটে যারা আমাদের সহযাত্রী তারা সবাই যে নিজের নিজের টিকিটে যাচ্ছে তা কিন্তু ভাববেন না। এই যেমন আমরা দুজনে, তেমনি আরো 2-4 জন প্যাসেঞ্জার নিশ্চয়ই অন্যের টিকিটে ট্রাভেল করছে। হ্যাঁ, তা করুক না, তাতে ক্ষতি কি? কাজটা বেআইনি। তা হোক না, ইন্ডিয়ান এয়ারলাইন্সে তো তাতে কোনো লোকসান হচ্ছে না। যার নামে যেই ট্রাভেল করুক, টিকিটের দামটা তো তারা পেয়েই গেছে। তা যে পেয়েছে সে তো আমিও জানি, কিন্তু বিপদ তাতে কমছে না। কাজটা শুধু বেআইনি নয়, ঘোর বিপজ্জনকও বটে। এ কথা বলছেন কেন? এই জন্যে বলছি যে আমি একটু সন্দেহবাতিগ্রস্ত মানুষ। সেটা অবশ্য অস্বাভাবিক নয়। যে ধরনের কাজ আমাকে করতে হয় তাতে কাউকেই একেবারে 16 আনা বিশ্বাস করা চলে না। অবাক হয়ে বললুম, তা এক্ষেত্রে কাকে অবিশ্বাস করছেন? প্লেন আকাশে উঠে পড়েছে। সিট বেল্ট খুলতে খুলতে চারু ভাদুরী বললেন, কাকে নয়, এই ধরুন শিলিগুড়ি থেকে যিনি আমাকে ফোন করেছিলেন সেই সত্যপ্রকাশ চৌধুরীকে কি আমি চিনি? চিনি না। তারপরে এই যে বিপিন বিহারী সেন নামে ভদ্রলোকটি এয়ারপোর্টে এসে 2খানা টিকিট আমাদের হাতে তুলে দিয়ে গেলেন, তিনিও আমার সম্পূর্ণ অচেনা মানুষ। বিপিন বাবু আমাদের যে 2টি টিকিট দিয়েছেন তার একখানা তার নিজের নামে আর অন্যখানা সঞ্জীব বিশ্বাসের নামে কেনা হয়েছিল। তাতে হয়েছে কি? কিছুই হতো না যদি এরা আমার চেনা মানুষ হতেন। মুশকিলেই যে এদের একজনও আমার চেনা নন। সত্যি বলতে কি এরা ভালো লোক না মন্দ লোক, সরল না মতলববাজ, সেই বিষয়ে কোনো ধারণাই আমার নেই। হতে পারে যে এরা খুবই ভালো লোক, আবার শেষ পর্যন্ত যদি দেখা যায় যে এরা প্রত্যেকেই একেবারে হাড়ে বজ্জাত, তো তাতেও আমি অবাক হব না। আসলে এই দ্বিতীয় সম্ভাবনাটার কথা ভেবেই আমি প্রথম দিকটায় একটু সতর্ক থাকার পক্ষপাতী। আরে তা তো বুঝলুম, কিন্তু চন্দ্রমাধব এই ফ্লাইটে থাকায় আপনি নিশ্চিন্ত হচ্ছেন কেন? বলছি, ধরুন আমরা তো এখন কলকাতার বাইরে, তা আজই দুপুরে বিপিন বিহারী সেন কলকাতায় একটা ব্যাংক লুট করলেন
কিংবা কাউকে খুন করলেন। আমি শিউরে উঠে বললাম, এই সে কি? অবাক হচ্ছেন কেন? চারু ভাদুরী বললেন, এমনটা তো হতেই পারে, কিন্তু ভদ্রলোক যদি পরে কখনো ধরাও পড়েন তো আদালতে ওর অপরাধের কথাটা প্রমাণ করা সহজ হবে না। কেন হবে না? এই জন্যে হবে না যে খুব সহজেই উনি একটা অ্যালিবাই খাড়া করতে পারবেন। উনি বলতে পারবেন যে ব্যাংক লুট কিংবা খুনটা যেদিন হয় উনি সেদিন কলকাতায় ছিলেন না। সকালের ফ্লাইটে উনি বাগডোগরা চলে গিয়েছিলেন। ইন্ডিয়ান এয়ারলাইন্সও তাদের খাতাপত্র দেখে বলবে যে হ্যাঁ, ওই নামের একজন প্যাসেঞ্জার সেদিন বাগডোগরার ফ্লাইটে ছিলেন বটে। ফলে ব্যাংক লুট কিংবা খুন করেও উনি বেকসুর খালাস পেয়ে যাবেন। এখন আপনার সেটাই প্রশ্ন হবে। উত্তরে বলি, না, তা পাবেন না। কেন না? আপনার বন্ধুটি সেক্ষেত্রে আদালতে এই সাক্ষ্য দেবেন যে টিকিটটা বিপিন বাবুর নামে কাটা হয়েছিল বটে, কিন্তু সেই টিকিটে বিপিন বাবুর বদলে আমি সেদিন বাগডোগরা গিয়েছিলাম। তবে হ্যাঁ, বাগডোগরায় নেমেই আপনার বন্ধুকে সে কথা জানিয়ে রাখতে হবে। একটু বাদেই আমাদের প্লেন বাগডোগরায় ল্যান্ড করলো। প্লেন থেকে নেমেই চন্দ্রমাধবকে জানিয়ে দিলাম যে আমরা অন্যের টিকিটে বাগডোগরায় এসেছি। চন্দ্রমাধব বলল, সে তো অনেকেই অন্যের টিকিটে ট্রাভেল করে, তাতে হয়েছে কি? কি যে হতে পারে ভাদুরী মশাইয়ের সঙ্গে কথা বলে সেটা বুঝতে পেরেছিলাম। তাই গম্ভীর গলায় চন্দ্রমাধবকে বললাম, না হে ছাতু, কাজটা তারা ভালো করে না। কথা বলতে বলতে এয়ারপোর্টের বাইরে চলে এসেছিলাম। চন্দ্রমাধব তার লাগেজ কালেক্ট করতে গিয়েছে। তাকে বলেছিলাম যে আমাদের জন্য সম্ভবত একটা গাড়ি আসবে। ইচ্ছে করলে সেই গাড়িতে সে শিলিগুড়ি শহর পর্যন্ত একটা লিফট পেতে পারে। তাতে সে বলল, আমার দেরি হবে কিরণদা, আপনারা এগোন। এয়ারপোর্টের বাইরে আসতেই ট্যাক্সিওয়ালারা আমাদের ছেঁকে ধরেছিল। তাদের সরিয়ে দিয়ে মধ্যবয়সী একজন ভদ্রলোক আমাদের সামনে এসে দাঁড়ালেন। তারপর ভাদুরী মশাইয়ের দিকে তাকিয়ে বললেন, আশা করছি আপনারাই মিস্টার ভাদুরী আর মিস্টার চ্যাটার্জি? ভাদুরী মশাই হ্যাঁ বলতেই ভদ্রলোক বললেন, নমস্কার, আমি সত্যপ্রকাশ চৌধুরী। পথে কোনো কষ্ট হয়নি তো? ভাদুরী মশাই বললেন, না না, কষ্ট হবে কেন? তাছাড়া প্লেন আজকে ঠিক সময়েই ছেড়েছিল। দমদম এয়ারপোর্টে অনর্থক বসে থাকতে হয়নি। বিপিন ঠিক সময় টিকিট পৌঁছে দিয়েছিল তো? বিলক্ষণ। ভদ্রলোক আমাদের আগেই এয়ারপোর্টে এসে দাঁড়িয়েছিলেন। কিন্তু উনি কে? বিপিন আর সঞ্জীব আমার অনেক দিনের চেনা লোক। কলকাতায় ওদের দুজনেরই মস্ত বড় কাঠের ব্যবসা। ওরা পরস্পরের খুব বন্ধু। ওরা আমার কাছ থেকে কাঠ কিনে সেই কাঠ চেরাই করে বিক্রি করে। কাঠ কেনার ব্যাপারে মাঝে মাঝেই ওদের শিলিগুড়িতে আসতে হয়। যখন আসে তখন একসঙ্গেই আসে। ভাদুরী মশাই বললেন, কাল আমাকে ফোন করে আপনি যখন জানলেন যে আমরা দুজনে আসব, তখন টিকিটের জন্যে ওকে বুঝি ফোন করলেন? হ্যাঁ, আমি তো জানতামই যে ওরা আজ সকালের ফ্লাইটে শিলিগুড়িতে আসবে। তাই ফোন করে বিপিনকে বললাম যে তার আর সঞ্জীবের টিকিট দুখানা যেন আপনাদের দিয়ে দেয়। ওরা 2-4 দিন পরে এলেও কোনো ক্ষতি নেই। ভদ্রলোককে টিকিটের দাম দিতে গিয়েছিলুম, কিন্তু উনি নিলেন না। কেন নেবে? ওদের সঙ্গে আমার টাকা পয়সার লেনদেন তো হামেশাই হয়। সেই খাতে এই টিকিট দুখানার দামটা আমরা অ্যাডজাস্ট করে নেব। এটা আমরা হামেশাই করি। প্রাইভেট গাড়িগুলো যেখানে পার্ক করা রয়েছে, কথা বলতে বলতে সেইখানে এসে দাঁড়িয়েছিলাম আমরা। সত্যপ্রকাশ একটা অ্যাম্বাসেডারের দরজা খুলে দিয়ে বললেন, উঠে পড়ুন, গাড়ি আমি নিজেই চালাই, সুতরাং একজন এসে সামনে বসতে পারেন। কাল সকালে যখন চারু ভাদুরীকে ফোন করেন সত্যপ্রকাশ, তখন তার ব্যবসার বিবরণও জানিয়ে রেখেছিলেন। ভদ্রলোক মূলত কাঠের কারবারি। তাছাড়া শিলিগুড়ি শহরের যে বাজারটাকে হংকং বাজার বলে, অর্থাৎ যেখানে দোকানে দোকানে বিদেশি জিনিসপত্রের ছড়াছড়ি দেখে তাক লেগে যায়, তার খুব কাছেই তার একটা বড়সড় হোটেলও রয়েছে। আর আছে গোটা 5 ট্রাক। তার মধ্যে 2টো তার নিজেরই কারবারের কাজে লাগে, আর বাকি 3টেকে তিনি ভাড়া খাটান। সত্যপ্রকাশের বয়স বছর 45-এর বেশি হবে না। চেহারা এখনো শক্ত সমর্থ, তবে মাথার চুল সামনের দিকে কিছুটা পাতলা হয়ে এসেছে। মানুষটি যে শৌখিন সেটা তার গাড়ি দেখলেই বোঝা যায়। এয়ার কন্ডিশন গাড়ি, ড্যাশবোর্ডে ইলেকট্রিক ঘড়ি বসানো।
আমরা উঠে বসতেই ক্যাসেটে কিশোর কুমারের গান শুরু হয়ে গেল। ভদ্রলোকের পোশাকও একেবারে ফিটফাট। মিহি সুতোর ধুতির সঙ্গে সাবুদানার কাজ করা আদ্যির পাঞ্জাবি পরেছেন, পায়ে জরির কাজ করা কোলাপুরি চপ্পল। স্টিয়ারিং হুইল ডাইনে বায়ে ঘোরানোর সঙ্গে সঙ্গে বাঁ হাতের অনামিকায় যে আংটিটি বারবার ঝকমক করে জ্বলে উঠছিল তার নীলচে আভাযুক্ত হিরেটা নেহাত ছোট নয়। বাগডোগরা থেকে গাড়ি চালিয়ে সত্যপ্রকাশ একেবারে সরাসরি তার হোটেলে আমাদের নিয়ে এলেন। হোটেলের বার লাইসেন্স রয়েছে, আর শিলিগুড়ি তো কাঁচা পয়সারই জায়গা, ফলে সন্ধ্যের পর এই হোটেলে নাকি কাঁঠালে মাছি পড়ার মতন ভিড় জমে যায়। সত্যপ্রকাশ আমাদের ড্রিঙ্কস অফার করেছিলেন। আমরা ও রসে বঞ্চিত শুনে আর পিড়েপিড়ি করলেন না। নিজের জন্য একটা জিন অ্যান্ড লাইম নিয়ে বেয়ারাকে বললেন, তাহলে যা, কে কি খাবেন জেনে নিয়ে লাঞ্চের ব্যবস্থা কর। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সত্যপ্রকাশ বললেন, একটা ডাবল বেড ঘর আপনাদের খুলে দিচ্ছি, আপনারা একটু বিশ্রাম করে নিন, আর সেই ফাঁকে আমি আমার ব্যবসার কাজটা একটু দেখে আসি। বিকেল নাগাদ শিলিগুড়ি থেকে আমরা বেরিয়ে পড়ব। সত্যপ্রকাশ চলে গেলেন। হোটেলে যে ঘরটা আমাদের দেওয়া হয়েছিল সেটা 4 তলায়। যে বেয়ারাটি আমাদের সঙ্গে এসেছিল তার কাছে শুনলাম, আকাশ যেদিন পরিষ্কার থাকে সেদিন সকালবেলায় আমাদের ঘরের সামনের বারান্দায় গিয়ে দাঁড়ালে কাঞ্চনজঙ্ঘা একেবারে স্পষ্ট দেখা যায়। বেলা বাড়লে অবশ্য কিছুই আর চোখে পড়ে না। ঘরখানা চমৎকার, অ্যাটাচ বাথ তো আছেই, তার ফিটিংসও একেবারে হাল ফ্যাশনের। বিছানার পাশে একটা টেলিফোনও দেখলুম, মস্ত জানলা, তাতে ব্রোকেডের কাজ করা মোটা কাপড়ের বাহারি পর্দা ঝুলছে। বুঝতে অসুবিধা হয় না যে এটা বেশ চড়া ভাড়ার শৌখিন হোটেল। তা শিলিগুড়িতে এখন এমন হোটেল নেহাত একটি দুটি নয়, বেশ কয়েকটি রয়েছে। তাও নাকি আগে থাকতে বুক না করে রাখলে ঘর মেলে না। সেটা অবশ্য অস্বাভাবিকও নয়। তার কারণ দেশ স্বাধীন হওয়ার পরে জলপাইগুড়ি শহরের যদিও বিশেষ কোনো পরিবর্তন ঘটেনি, শিলিগুড়ি একেবারে হু হু করে বেড়েছে। যেমন বেড়েছে ব্যবসা, তেমনি বেড়েছে লোকসংখ্যা, আর লোকসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শহরের আয়তন। 53 সালে একবার শিলিগুড়িতে এসেছিলাম। মনে আছে রাত 8টার সময় সেবারে স্টেশন থেকে বেরিয়ে শুধু অন্ধকার ছাড়া আর বিশেষ কিছুই চোখে পড়েনি। সেই শিলিগুড়ির সঙ্গে এই শহরের বিস্তর ফারাক। ব্যবসার সঙ্গে বেড়েছে চোরাই কারবার। তার সূত্রেও নেহাত কম লোক এখন শিলিগুড়িতে আসে না। থলি বোঝাই করে যেমন তারা টাকা নিয়ে যাচ্ছে এখান থেকে, তেমনি আবার উড়িয়েও নিচ্ছে তারা তারা নোট। শিলিগুড়িও তাই আর সেই মফস্বল বাংলার ছোট শহরটি নেই। ভারতবর্ষের হরেক এলাকার হরেক কিসিমের ব্যবসায়ী এবং ধান্দাবাজ মানুষদের সে এখন নতুন আরেকটি বড় বাজার। ভাদুরী মশাই জিজ্ঞেস করলেন, কি ভাবছে না তো? বললাম, শিলিগুড়ির কথা। সত্যি জায়গাটা না একেবারে পাল্টে গেছে। কিন্তু সে কথা থাক, আপনি কি ভাবছিলেন বলুন। আমি ভাবছিলাম সত্যপ্রকাশ বাবুর কথা। তা কেমন লাগলো মানুষটিকে? এখনো খারাপ লাগেনি, উদ্যমী পরিশ্রমী মানুষ। তাছাড়া কথাবার্তাতেও বেশ সজ্জন বলেই মনে হয়। তবে হ্যাঁ, কাজের কথা তো কিছুই হলো না। বললাম, সেটা বোধহয় ওদের ওই গ্রামের বাড়িতে যেতে যেতে হবে। বলতে না বলতেই সত্যপ্রকাশ এসে গেলেন, হাতে একটা প্যাকেট। বললেন, এখানকার কোন মিষ্টি বিখ্যাত আপনারা জানেন? ভাদুরী মশাই বললেন, ক্ষীরের সিঙারা। সাবাস, সত্যপ্রকাশ বললেন, আপনাদের জন্য সেই ক্ষীরের সিঙারাটা নিয়ে এসেছি, খেয়ে নিন, তারপরে আমরা মুকুন্দপুর রওনা হব। ভাদুরী মশাই বললেন, এখন খাবো না, প্যাকেটটা সঙ্গে নিয়ে চলুন, যেখানে যাচ্ছি সেখানে পৌঁছেই খাওয়া যাবে। আমি বললাম, আপনাদের গ্রামের নাম কি মুকুন্দপুর? সত্যপ্রকাশ বললেন, হ্যাঁ, এই মুকুন্দপুরেই আমাদের পৈতৃক বাড়ি। জায়গাটা ওই আলিপুরদুয়ারের খুব কাছে। বেরিয়ে পড়লুম। রাস্তা নেহাত কম নয়। ন্যাশনাল হাইওয়ে ধরে খানিকটা এগোবার পরে ময়নাগুড়িতে একবার গাড়ি থামানো হলো। কি না, সেখানকার রসগোল্লা অতি চমৎকার। রসগোল্লার সঙ্গে খেতে হলো চা। বলাই বাহুল্য, এর থেকে খারাপ কম্বিনেশন আর কিছুই হতে পারে না। কিন্তু তবু যে একেবারে সুবোধ বালকের মতো খেয়ে নিলুম, তার কারণ আমার মনে হচ্ছিল যে একে তো ক্ষীরের সিঙারাটা এখনো খাইনি, তার উপর যদি রসগোল্লাটাও না খাই তাহলে ভদ্রলোক খুবই দুঃখিত হবেন। ময়নাগুড়ির পরে গয়ের কাটা এবং আরও কয়েকটা জায়গা ছুঁয়ে হাসিমারা ছাড়িয়ে বাঁদিকে মোড় নিয়ে হাইওয়ে থেকে সরু একটা রাস্তা পরে আরও বেশ কিছু মাইল পেরিয়ে যখন আমরা মুকুন্দপুরে পৌঁছলাম তখন
রাত হয়ে গেছে। কৃষ্ণপক্ষের রাত, চাঁদ ওঠেনি। আকাশের দিকে তাকিয়ে দেখলুম এই কার্তিক মাসেও বিশেষ কুয়াশা জমেনি। নক্ষত্রগুলো যেন হীরের কুঁচির মতন ঝলমল করছে। নিচের অন্ধকার তাতে অবশ্য কিছুমাত্র কাটছে না। গাড়ি যেখানে থামলো তার কাছেই বড় বড় ঝুপসি কয়েকটা গাছ। কিছুক্ষণ তাকিয়ে থাকলে তবেই গাছপালার আড়ালে কয়েকটা ঘর বাড়ি চোখে পড়ে। তবে সেসব ঘরবাড়ি যেন অন্ধকারের মধ্যেই ডুবে আছে। রেডিয়াম ডায়ালের ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 9টা বাজে। এরই মধ্যে কি সবাই ঘুমিয়ে পড়লো নাকি? একটু বাদেই অবশ্য একটা আলো দুলে উঠল। লণ্ঠন হাতে কে একজন এগিয়ে এলো আমাদের দিকে। কাছে এসে দাঁড়াতে সত্যপ্রকাশ বললেন, কি রামদাস, এরই মধ্যে ঘুমিয়ে পড়েছিলে? রামদাসের মাথার চুল যেমন ধবধবে সাদা, গায়ের রংটা আবার তেমনি কুচকুচে কালো। বয়স মনে হলো 70-75, তবে শরীরটা এখনো শটান। সত্যপ্রকাশের কথা শুনে একটু কুণ্ঠিতভাবে বলল, না খোকা বাবু, ঘুমাবো কেন? মার পিসিমা এই খানিক আগে শুয়ে পড়েছেন, কিন্তু আমি তো জানি যে তোমার কথা নড়চড় হয় না। যখন আসবে জানিয়েছ তখন ঠিকই আসবে, তাই জেগেই ছিলুম। তাহলে আলো নিয়ে আসতে এত দেরি হলো কেন? গাড়ির শব্দ পাওনি? পেয়েছিলুম, কিন্তু রঙ্গিলার জ্বর নিচ্ছিলুম তো, তাই একটু দেরি হয়ে গেল। হঠাৎ পাল্টে গেল সত্যপ্রকাশের গলা। একটু ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলেন, কেমন আছে রঙ্গিলা এখন? জ্বর নেই তো? আছে, তবে কম, 100। কথা বলছে? রামদাস বলল, না, যখন জেগে থাকে তখন শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। কাউকে যে চিনতে পারছে তাও তো মনে হয় না। ভাদুরী মশাই জিজ্ঞেস করলেন, রঙ্গিলাকে? সত্যপ্রকাশ বললেন, ওই রামদাসের নাতনি। শিলিগুড়ির হোটেলে এই ভাদুরী মশাই একবার সত্যপ্রকাশকে তাদের বিগ্রহের কথা জিজ্ঞেস করেছিলেন। তাতে সত্যপ্রকাশ বলেছিলেন, এখন আপনারা খেয়ে দিয়ে একটু বিশ্রাম করুন, পরে সব বলবো। পরে আর বলা হয়নি। শিলিগুড়ি থেকে মুকুন্দপুরে আসবার পথে প্রসঙ্গটা আবার উঠেছিল, কিন্তু তখনও সত্যপ্রকাশ বলেছিলেন, দেখুন ভাদুরী মশাই, যা ঘটেছে তার জিসটা আমি বলতে পারি, কিন্তু এইভাবে সাঁটে বললে তো ব্যাপারটা তাৎপর্যটাই আপনারা বুঝতে পারবেন না। সেটা বুঝতে হলে গোটা ব্যাকগ্রাউন্ডটা আপনাদের জানা দরকার। ব্যাকগ্রাউন্ড মানে আমাদের ফ্যামিলি হিস্ট্রির সঙ্গে এই মূর্তির সম্পর্ক, আবার এই মূর্তির সঙ্গে মুকুন্দপুরের গ্রামের মঙ্গল অমঙ্গলের সম্পর্ক, কোনোটাই তো আর বাদ দেওয়া চলবে না, সবই আপনাদের জানতে হবে। তা সেসব কি আর গাড়ি চালাতে চালাতে আমি আপনাদের বলতে পারবো? পারা সত্যি সম্ভব নয়। একে তো হাইওয়ের ওপরে মাঝে মাঝেই দেখা যাচ্ছে বিরাট বিরাট সব গর্ত, তার উপর আবার উল্টো দিক থেকে যেরকম কড়া হেডলাইট জেলে ঝড়ের বেগে সব বিশাল বিশাল ট্রাক ছুটে আসছিল, আর সত্যপ্রকাশকে সারাক্ষণ রাস্তার ওপর চোখ রেখে যেরকম সন্তর্পণে তাদের সঙ্গে সংঘাত বাঁচিয়ে চলতে হচ্ছিল, তাতে আমার অন্তত মনে হলো যে স্টিয়ারিং হুইল যার হাতে রয়েছে তাকে আর এখন পারিবারিক ইতিহাস বলবার জন্যে অনুরোধটা না করাই ভালো। বললাম, আর ঠিক আছে, পরেই না হয় শুনবো। সত্যপ্রকাশ বললেন, হ্যাঁ সেটাই ভালো, খানিক বাদেই তো আমরা মুকুন্দপুর পৌঁছেই যাচ্ছি, সুতরাং তাড়াহুড়ো করে লাভ নেই। রাত্রিরে খাওয়া দাওয়ার পরে ধীরে সুস্থে ডিটেলসে সব বলবো। একটা ছবি আসলে আপনাদের দেখা দরকার, সেটাও তখন দেখানো যাবে। স্বীকার করা ভালো যে মুকুন্দপুরে পৌঁছে আমি প্রথমটাই একটু দমে গিয়েছিলাম। জানি না মুকুন্দপুরে এখন ইলেকট্রিক লাইট আছে কিনা, তবে যখনকার কথা বলছি তখন ছিল না। মিনিট 5 মধ্যেই অবশ্য ঘরে ঘরে হ্যারিকেন আর সেজবাতি জ্বলে উঠল। তাছাড়া উঠোনের ঠিক মাঝ বরাবর 2টি খুঁটি পুঁতে তাতে একটা তার খাটিয়ে রাখা হয়েছিল। সেই তারে ঝুলিয়ে দেওয়া হলো মস্ত বড় হ্যাজাক বাতি। তার ফলে অন্ধকার তো দূর হলোই, সারা বাড়িটা একেবারে আলোয় আলো হয়ে গেল। বাড়িটা অবশ্য সেদিন রাত্রিরে খুব একটা ভালো করে দেখা হয়নি, দেখেছিলাম তার পরদিন ভোরবেলায়। তবু এখানেই তার একটা বর্ণনা দিয়ে রাখি। চৌধুরীদের বাড়িটা বেশ ছড়ানো গোছে। এদিকে গ্রামাঞ্চলে পাকা বাড়ি করবার খুব একটা রেওয়াজ নেই। সত্যবাবুরাও পাকা বাড়ি করেননি। ভেতরের আর বাইরের উঠোন ঘিরে ঘর দেখলাম অনেকগুলোই। অধিকাংশ ঘরই একতলা। ঘরগুলোর ভিত যেমন বাঁধানো, মেঝেগুলোও তেমনি পুরোদস্তুর একেবারে মোজাইক করা। তবে সেসব ঘরের দেওয়াল যেমন ইটের নয় কাঠের, ওপরেও তেমনি ঢালাই করা ছাতের বদলে রং করা ওই করোগেটের টিনের চাল।
ভেতরের উঠোনের চারদিকে 4টে ঘর, প্রত্যেকটা ঘরের সামনে কাঠের রেলিং দেওয়া বারান্দা। যেটা সবচেয়ে বড় ঘর সেটা অবশ্য একতলা নয়, দোতলা। তার একতলার মেঝে বাঁধানো হলেও দোতলার মেঝেটা পালিশ করা কাঠের। একতলার ঘরেরই একদিক থেকে চমৎকার কাজ করা একটা কাঠের সিঁড়ি দোতলায় উঠে গেছে। এটা সত্যপ্রকাশের এলাকা। একতলাটা তার বসবার ঘর, দোতলাটা শোবার। উঠোনের বাদবাকি 3 দিকের 3টে ঘরই একতলা। তার একটায় সত্যবাবুর মা আর পিসিমা থাকেন, একটায় কোনো অতিথি এলে তাকে থাকতে দেওয়া হয়, আর বাকি ঘরটার মাঝখানে পার্টিশন করা। পার্টিশনের একদিকে রান্নাঘর আর ভাঁড়ার ঘর, আর অন্যদিকে ডাইনিং টেবিল। চৌধুরীদের উপাস্য দেবী মনসা। বাইরের উঠোনের একদিকে রয়েছে তার মন্দির, অন্য দুদিকের দুটো ঘরের একটায় থাকে সত্যপ্রকাশের বাবার আমলের পুরনো ভৃত্য রামদাস, আর অন্যটায় থাকেন পুরোহিত গোবিন্দ আচার্য। ভট্টাচার্য মশাই এদের বেতনভোগী পুরোহিত। নিত্যপুজি ছাড়া তার আর কোনো অন্য কাজ নেই। মন্দিরের একপাশে একটা বাঁধানো ইঁদারা, ভেতর বাড়ির পেছনে একটা পুকুর কাটানো হয়েছিল, তবে সেটা এতই ছোট যে পুকুর না বলে ডোবা বললেই ঠিক হয়। তাতে বাসন কোসন মাজা ছাড়া অন্য কোনো কাজ হয় না। বাড়িতে একটা টিউবওয়েল আছে, কিন্তু তার জলটা কেউ খায় না, কারণ মন্দিরের পাশের ওই ইঁদারার জল শুনলাম দারুণ ভালো। ওই জল খেলে নাকি পাথরও হজম হয়ে যায়, আর প্রচণ্ড খিদে হয়। সত্যবাবু অন্তত খুব জাঁক করে তাদের ইঁদারার জলের এই গুণের কথাটা আমাদের শুনিয়ে রেখেছেন। ভোরবেলায় উঠে ভাদুরী মশাইয়ের সঙ্গে আমাদের ঘর থেকে বেরিয়ে যখন গোটা বাড়িটা ঘুরে দেখছি, তখন মন্দিরের পেছনে অর্থাৎ বাড়ির উত্তর দিকে একটা বিশাল বাগানও আমাদের চোখে পড়েছিল। বাগানের মধ্যে আর একখানা ঘরও আমরা দেখেছিলাম, সে কথায় পরে আসছি। রাত্রির কথাটাই বরং আগে সেরে নিই। ভাদুরী মশাইয়ের সঙ্গে রবিবার সকালবেলায় টেলিফোনে কথা বলবার পরে সত্যপ্রকাশ সেই দিনই লোক পাঠিয়ে তার মাকে জানিয়ে দিয়েছিলেন যে সোমবার সকালের ফ্লাইটে আমরা শিলিগুড়িতে পৌঁছচ্ছি। তবে শিলিগুড়িতে আমরা রাতটা কাটাবো না, সেখানে দুপুরের খাওয়া সেরে একটু বিশ্রাম নেব মাত্র। তারপর সেখান থেকে সত্যপ্রকাশের সঙ্গে রওনা হয়ে মুকুন্দপুরে চলে আসব, আর রাত্রির খাওয়াটা মুকুন্দপুরেই সারব। আমাদের জন্য রান্না বান্না তাই করেই রাখা হয়েছিল। তবে পৌঁছতে দেরি হচ্ছে দেখে বাড়ির লোকেরা ভাবছিলেন যে প্লেন হয়তো সেদিন খুবই দেরি করে শিলিগুড়িতে পৌঁছেছে, আমরা আর সেখান থেকে হয়তো রওনা হতে পারিনি। তাই রাতটা শিলিগুড়িতে কাটিয়ে পরের দিন সকালে আমরা মুকুন্দপুরের দিকে রওনা হব। আমরা এসে পড়ায় তাই সবাই দেখলাম দারুণ খুশি। সবচেয়ে বেশি খুশি রামদাস, তার কারণ একমাত্র সেই নাকি বলেছিল যে খোকা বাবুর কথার কখনোই নড়চড় হয় না। একবার যখন আসবে বলেছে, তখন যত রাতই হোক খোকাবাবু আসবেই। সত্যপ্রকাশ তার মায়ের দিকে তাকিয়ে বললেন, সত্যি নাকি মা? মা বললেন, তা রামদাস এ কথা জাঁক করে বলতে পারে বটে। আমি তো এত দেরি দেখে ভাবছিলুম যে আজ আর তোদের আশাই হলো না। কাজের লোকেদের ছুটি দিয়ে তোর পিসিমাকে নিয়ে শুয়েও পড়েছিলুম। তা রামদাস বলল, শুয়ে পড়ছো কর্তা মা, একটু বাদেই তোমাকে আবার উঠতে হবে। হ্যাঁ, তাই এখন তো দেখছি ঠিকই বলেছিল। ভাদুরী মশাই বললেন, কাল সকালে এলেই পারতুম, রাত্রিরে এসে আপনাদের অসুবিধা ঘটানোটা ঠিক হলো না। মা বললেন, না না, অসুবিধে আবার কিসের, রান্না বান্না তো করাই আছে, ওই শুধু একটু গরম করে দিতে হবে। তা আপনারা ততক্ষণে হাত মুখ ধুয়ে নিন। বাথরুমে জল ধরে রাখাই ছিল। হাত মুখ ধুয়ে যে যার হ্যান্ডব্যাগ থেকে এক প্রস্ত পাজামা আর পাঞ্জাবি বার করে নিয়ে জামা কাপড় পাল্টে আমরা ডাইনিং টেবিলে এসে এক একখানা চেয়ার টেনে বসে পড়লুম। সত্যপ্রকাশ দেখলুম পাঞ্জাবির ওপরে হালকা একখানা জাম্পার চড়িয়ে এসেছেন। বললেন, আপনারাও গরম কিছু পরলে পারতেন, একটু একটু হিম পড়ছে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাও কিন্তু বাড়বে। হ্যাঁ, তবে তার মানে যে শালের দরকার হবে তা নয়, তবে ওই পাতলা মতন কিছু একটা গায়ে জড়িয়ে নেবেন, এখানকার ঠান্ডায় তাতেই কাজ চলে যাবে। তো তেমন কিছু সঙ্গে এনেছেন তো? না থাকলে বলুন, আমি দিয়ে দিচ্ছি। বললাম, না না, ওই সঙ্গে করে যা এনেছি তা যথেষ্ট। রামদাস এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল। সত্যপ্রকাশ তাকে বললেন, বাবুদের বিছানার মশারি খাটিয়ে দিয়েছ তো? দিয়েছি কোকা বাবু। আর গায়ে দেওয়ার জন্য হালকা করে একটা লেপও দিও, শেষ রাত্রিরে দরকার হতে পারে।
আর দুটো লাই চাম্পি দিয়েছি, ওই তাতেই হবে। তাহলে আর তুমি দাঁড়িয়ে থেকো না, রঙ্গিলার কাছে যাও, মেয়েটা একা রয়েছে। একা থাকবে কেন, সেখানে তো আয়া রয়েছে। তোমাদের খাওয়া শেষ হোক, তারপর এই বাবুদের শোয়ার ঘরে পৌঁছে দিয়েই আমি যাব। রামদাস দাঁড়িয়েই রইল। বোঝা গেল আমাদের খাওয়া যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ সে এখান থেকে নড়বে না। যে মেয়েটি পরিবেশন করছিল তার নাম বোঝা গেল নীরু। সুশ্রী চেহারা, চালচলন সপ্রতিভ। বয়স মনে হলো বছর 30 হবে। সিঁথিতে সিঁদুর নেই। তা সে বিধবা বলেও হতে পারে, আবার আদৌ বিয়ে হয়নি বলেও হতে পারে। নীরু এদের কে হয়? আর রঙ্গিলার অসুখটাই বা আসলে কি? এই দুটো প্রশ্ন আমার মনের মধ্যে দু একবার উঁকি মেরেছিল ঠিকই, কিন্তু ভাদুরী মশাইয়ের দিকে তাকিয়ে দেখলাম মুখ নিচু করে একেবারে চুপচাপ তিনি খেয়ে যাচ্ছেন। আমিও তার এই নিয়ে তাই আর কিছু জিজ্ঞেস করলাম না। শুধু একবার বলেছিলাম যে রান্না অতি চমৎকার হয়েছে, তা সবই কি এই মেয়েটি করেছে নাকি? তাতে সত্যপ্রকাশ করলেন, আরে না মশাই, তার জন্যে তো আলাদা লোকই রয়েছে। এই গ্রামেরই লোক, সকালবেলা এসে সারাটা দিন থাকে, তারপর ওই রাতের রান্নার পাট চুকিয়ে 8টা নাগাদ নিজের বাড়িতে চলে যায়। রান্না সত্যি চমৎকার হয়েছিল। সত্যপ্রকাশ যে আমাদের জন্য 50 ব্যঞ্জনের ফরমাস দিয়ে রেখেছিলেন তা নয়, তবে মাছই দেখলাম 3 রকমের। তার মধ্যে রুই আর চিংড়িটাকে শনাক্ত করা গেল বটে, তবে তৃতীয়টাকে চিনতে পারলাম না। সত্যপ্রকাশকে জিজ্ঞেস করায় তিনি বললেন, এটা এখানকার নদীর মাছ, চেপটি। সর্ষে ঝালের পক্ষে একেবারে আদর্শ। খেয়ে নিন, এই মাছ কলকাতায় পাবেন না। তারপর একটু থেমে বললেন, মাংস না থাকায় বোধহয় একটু অসুবিধা হলো, তাই না? আমি বললাম, না না, সে কি কথা, এত চমৎকার মাছ পেলে আবার কেউ মাংস চায় নাকি? চাইলেও পেতেন না মশাই, এ তো শহর নয়, গ্রাম। এখানে মাছ মেলে কিন্তু মাংস মেলে না। মাংস যদি খেতে চান তো সেই আলিপুরদুয়ার থেকে কিনে আনতে হবে। ভাদুরী মশাই এতক্ষণ একটাও কথা বলেননি। এইবারে মুখ তুলে বললেন, আলিপুরদুয়ার এখান থেকে কত দূর? সত্যপ্রকাশ বললেন, তা নেহাত কম হবে না, বরং হাসিমারাটা কাছে। মুকুন্দপুর কোথায় সেটা বোঝাতে গিয়ে তাহলে আপনারা আলিপুরদুয়ারের কাছে বলেন কেন? হাসিমারার চেয়ে আলিপুরদুয়ারটা বেশি বিখ্যাত তো, তাই ওই নামটাই করতে হয়। সত্যপ্রকাশ হাসলেন। খাওয়ার পর্ব চুকেছে। রামদাস বলল, চলুন আপনাদের শোবার ঘরটা দেখিয়ে দিই। ভাদুরী মশাই বললেন, সত্যবাবু কি এখনই শুয়ে পড়বেন? সত্যপ্রকাশ বললেন, আরে না মশাই, সবে তো 10টা বাজে, এত সকাল সকাল আমি ঘুমাই না। আমার ধরুন ঘুমাতে ঘুমাতে সেই 12টা 1টা বাজবে। এখন তাহলে কি করবেন? সঙ্গে একটা হ্যাডলি চেজ রয়েছে, সেটাই পড়বো। তার চেয়ে বরং যে কাজে এসেছি সেই কাজেই আমাদের সাহায্য করুন। চারু ভাদুরী বললেন, ঘুম আমাদেরও পায়নি, সুতরাং সময়টাকে কাজে লাগানো যাক। মনসা দেবীর মূর্তি কিভাবে নিখোঁজ হলো একটু শুনি। সত্যপ্রকাশ বললেন, ও তা বেশ, তো চলুন ড্রয়িং রুমে গিয়ে বসা যাক। মশলার ডিবে হাতে নীরু এসে চুপ করে দাঁড়িয়েছিল। ডিবের ভেতর থেকে এক টিপ মৌরি আর এলাচে দালা তুলে নিয়ে সদ্য খাবার ঘরের পায়রে পা বাড়িয়েছি। ঠিক সেই মুহূর্তে একটা চিৎকার শোনা গেল। সত্যপ্রকাশ বললেন, কি ব্যাপার? চিৎকারটা তোমারই ঘরের দিক থেকে এলো না রামদাস? চলো তো একবার। আমরাও ওদের সঙ্গে যাচ্ছিলাম। সত্যপ্রকাশ আমাদের বাধা দিয়ে বললেন, ব্যস্ত হবেন না, নীরুর সঙ্গে আপনারা ড্রয়িং রুমে গিয়ে বসুন, আমরা এক্ষুনি গিয়ে দেখে আসছি ব্যাপারটা কি। মিনিট 5 মধ্যেই সত্যপ্রকাশ ফিরে এলেন, মুখ গম্ভীর। ভাদুরী মশাই বললেন, কি হলো? ঝামেলা হলো। হাতের টর্চটা নামিয়ে রেখে সত্যপ্রকাশ বললেন, যে মেয়েটি আয়ার কাজ করে সে আর এখানে থাকতে চাইছে না। সেই চেঁচিয়ে উঠেছিল বুঝি? হ্যাঁ, ওই ভয় পেয়ে চেঁচিয়ে উঠেছিল। কিসের ভয়? ভূতের। বলছে জানলা দিয়ে কে যেন ঘরের মধ্যে উঁকি মেরেছিল, সে চেঁচিয়ে উঠতেই লোকটা পালিয়ে যায়। আয়া তো বলছে মানুষ নয়, ভূত। তা হঠাৎ ভূতের কথা উঠল কেন? সত্যপ্রকাশ বললেন, আর বলবেন না, এরা গ্রামের লোক তো, এমনিতেই এক একটা কুসংস্কারের ডিপো। ওই সন্ধে হতে না হতেই ভূত পেতনির ভয়ে একেবারে কাঁটা হয়ে থাকে।
তার উপর আবার মন্দির থেকে বিগ্রহ চুরি যাওয়ার পর এদের ভয়টা আরো বেড়ে গেছে। গাছ থেকে পাতা খসে পড়লেও বলছে যে ভূতে পাতা ফেলছে। ভাদুরী মশাই হাসলেন, বললেন, হুম, বিগ্রহের কথা বলুন, ঠিক কবে ওটি উধাও হয়েছে? হ্যাঁ বলছি। সত্যপ্রকাশ একটা সিগারেট ধরিয়ে চুপচাপ কিছুক্ষণ বসে রইলেন, তারপর বললেন, সবই আপনাদের বলবো। প্রথমে ভেবেছিলাম দু একটা কথা চেপে গেলেও ক্ষতি নেই, কিন্তু পরে মনে হলো না, সবটাই আপনাদের জানা দরকার। তা নইলে এই ব্যাপারটার তাৎপর্যটা আপনারা ঠিক ধরতে পারবেন না। আবার সব কথা যদি শোনেন তাহলে এমনও আপনাদের মনে হতে পারে যে কুসংস্কার আমারও কিছু কম নেই। ভাদুরী মশাই বললেন, অত কিন্তু কিন্তু করবেন না। কুসংস্কার সকলেরই কিছু না কিছু থাকে। তা ইউরোপ আমেরিকার লোকেরা তো ভাবে, শুধু ভাবে কেন, খোলাখুলি তারা বলেও যে এই প্রাচ্য পৃথিবী হচ্ছে কুসংস্কারের সবচেয়ে বড় আড়ত। আমি বললাম, অথচ কুসংস্কার ইউরোপ আমেরিকাতেও কিছু কম নেই। ভাদুরী মশাই বললেন, নেই তো। সেখানকার বিস্তর লোক আজও কালো বেড়ালকে অমঙ্গলের দূত বলে ভাবে, আর পারতপক্ষে 13 তারিখে কোনো শুভ কর্মে হাত দিতে চায় না। আমি বললুম, তাছাড়া এদেশে এলে ওই মঘা অশ্লেষাকেও তারা এড়িয়ে চলে। প্রভাত মুখুজ্জে মশাই এ নিয়ে বড় চমৎকার একটি গল্প লিখেছিলেন। সুতরাং কুণ্ঠিত হবেন না সত্যবাবু, যা বলবার তা নির্ভয়েই বলুন। সত্যপ্রকাশ বললেন, প্রথমেই জানিয়ে রাখি যে আমরা কিন্তু এই অঞ্চলের মানুষ নই। অনেককাল এদিকে আছি তো, তাই এখানকার লোকেদের কথাবার্তায় যে একটা অন্য রকমের টান থাকে, আমাদের কথাবার্তাতেও সেটা ঢুকে পড়েছে। আমরা আসলে অন্য জায়গা থেকে এখানে এসেছি। আমি বললুম, সে তো অনেকেই এসেছে, বিশেষ করে পার্টিশনের পর থেকে। আপনারাই নিশ্চয়ই পূব বাংলা থেকে এসেছিলেন। না না, আমরা পূব বাংলার লোক নই। পার্টিশনের অনেক আগে থেকেই আমরা এখানে আছি, তা সেই 19th সেঞ্চুরির একেবারে শেষ দিক থেকে। হো রে বাবা, এ তো দেখছি মহারানী ভিক্টোরিয়ার আমলের ব্যাপার। দেখুন, তা বলতে পারবো না, তবে এক্স্যাক্ট সময়টা বলতে পারি, 1891। তা আপনাদের আদি বাড়ি কোথায় ছিল? বর্ধমান জেলায়। গ্রামের নামটা আর বলছি না, বললেও আপনারা চিনতে পারবেন না। তা সেই গ্রাম থেকে আমার ঠাকুরদাই প্রথম এদিকে এসে এই মুকুন্দপুর গ্রামে বসবাস করতে শুরু করেন। সঙ্গে কিছু টাকা পয়সা বেশি আনেননি, তবে যা এনেছিলেন সেটাই যথেষ্ট। সেই টাকায় যেমন এখানে তেমনি আশেপাশেও একেবারে জলের দরে কিছু জমি জমা কিনেছিলেন। তার কিছুটা তিনি ভাগ চাষিদের দিয়েছিলেন, তবে বেশিরভাগই মাইনে করা লোক দিয়ে চাষ করাতেন। ফসল যা পেতেন তাতে সংসারের দরকার তো মিটে যেতই, তাছাড়া বিক্রিও হতো প্রচুর। সত্যি বলতে কি, বর্ধমানে থাকতে আমার ঠাকুরদার অবস্থা খুব একটা ভালো ছিল না। এখানে আসবার পর থেকেই তার কপালটা ফিরে যায়। ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে, তাতে খানিকটা জায়গা আলো হয়েছে বটে, কিন্তু বাকিটা অন্ধকার। তাই নীরু যে কখন ঘরে এসে ঢুকেছে আমরা বুঝতে পারিনি। সত্যপ্রকাশ বললেন, কিছু বলবে? নীরু বলল, আপনাদের কি কিছু লাগবে দাদাবাবু? উনুনে আগুন রয়েছে, বলেন তো কফি করে দিতে পারি। সত্যপ্রকাশ আমাদের দিকে তাকালেন। আমরা মাথা নাড়লুম দেখে সত্যপ্রকাশ বললেন, না, আর কিছু লাগবে না। আচ্ছা, মা আর পিসিমা শুয়ে পড়েছেন তো? হ্যাঁ। তা তুমিও শুয়ে পড়ো গিয়ে। চারু চলে গেল। সত্যপ্রকাশ বললেন, হ্যাঁ, যা বলছিলাম, আমার ঠাকুরদার নাম মহেশ্বর চৌধুরী। তার 2 ছেলে, নিত্যপ্রকাশ আর চিত্তপ্রকাশ। একটি মেয়ে, নাম সত্যভামা। ঠাকুরদা খুব ঘটা করে জলপাইগুড়িতে এক বড়লোক ব্যবসায়ীর ছেলের সঙ্গে তার বিয়ে দিয়েছিলেন, কিন্তু তার দাম্পত্য জীবন খুব একটা সুখের হয়নি। জামাতা বাবা হরেক রকমের দোষে দুষ্ট ছিল আর কি। তার মধ্যে একটা হচ্ছে মাত্রাহীন সুরাশক্তি। অতি অল্প বয়স থেকেই তিনি মদ্যপান করতে শুরু করেছিলেন, কিন্তু ওই যা বলছিলাম, এ ব্যাপারে তার কোনো মাত্রা জ্ঞান ছিল না। ফলে 30-এ পৌঁছাবার আগেই লিভারের 12টা বাজিয়ে তিনি ফৌত হয়ে যান। আমার পিসিমার বয়স তখন এই 20-22। তারপরে আর তিনি জলপাইগুড়িতে থাকেননি। ছেলেপুলে না হওয়ায় শ্বশুরবাড়ির ওপর তার বিশেষ টানও ছিল না।
বিধবা হবার মাসখানেকের মধ্যেই তিনি বাপের বাড়িতে চলে আসেন। আমি বললুম, তিনি তো আপনার একমাত্র পিসিমা, মানে খাবার ঘরে তাহলে আপনার মায়ের সঙ্গে তাকেই তো আমরা দেখেছি। সত্যপ্রকাশ বললেন, আমার মা আর পিসিমার বয়স প্রায় একই, ওই 1-8 বছর এদিক ওদিক হতে পারে। দুজনে ভাবও খুব। পিসিমা যেমন শ্বশুর বাড়িতে যাননি, তেমনি মাও তাকে কখনো যেতে দেননি। ভাদুরী মশাই বললেন, এই নীরু মেয়েটিকে আপনাদের কোনো আত্মীয়া? না মশাই, সত্যপ্রকাশ বললেন, নীরু বা আমাদের কেউ নয়, পাশের গাঁয়ের মেয়ে। ওর বয়স যখন 20-22 তখন টাইফয়েডে ওর স্বামী মারা যায়। তা সে প্রায় বছর 10 আগের কথা। একটা দেওর ছিল, কিন্তু স্বামীর মৃত্যুর দিন 10 মধ্যেই নীরু বুঝতে পেরে যায় যে দেওরের মতলবটা খুব একটা ভালো নয়। তা আমার মাকে সেই কথা বলে ও এখানে আশ্রয় চেয়েছিল। ব্যাস সেই থেকেই নীরু এ বাড়িতেই রয়েছে। ওর ছেলে পুলে নেই। একটা ছেলে ছিল, কিন্তু ছেলেটা মারা গিয়েছিল স্বামীর মৃত্যুর আগের বছরই, সেও এই টাইফয়েড। নীরু এ বাড়িতে কি কাজ করে? ওই মার পিসিমার সেবা যত্ন করে, দুজনেই বুড়ো মানুষ। নীরুকে পেয়ে ওদের ভালোই হয়েছে। আচ্ছা, তা আপনার ঠাকুরদার কথা বলুন। আপনি তার জমি জমার কথা বলেছেন, কিন্তু আপনাদের আয় তো আর শুধু জমি জমা থেকে নয়, ব্যবসাও বেশ বড় মাপের। তা এই ব্যবসার পত্তনও কি তার আমলেই হয়েছিল? না, আমার ঠাকুরদার চরিত্র যা আমি আন্দাজ করতে পারি, তাতে মনে হয় শুধু জমি জমা বাড়িয়ে সন্তুষ্ট থাকবার মতন মানুষ অন্তত তিনি ছিলেন না। জমি থেকে যা আয় হতো তার থেকে কিছু না কিছু সঞ্চয় করে সেই পুঁজি নিয়ে হয়তো ব্যবসাতেও নামতেন তিনি, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আসলে তার মন ভেঙে গিয়েছিল। কেন? একটা কারণ তো আমার পিসিমা, বুঝতেই পারছেন, একমাত্র মেয়ে, মাত্র 20-22 বছরে বিধবা হয়ে হাতের শাঁখা ভেঙে থান কাপড়ে সে শ্বশুরবাড়ি থেকে ফিরে এলো। বলতে গেলে কোনো স্বাদ আহ্লাদই তো তার মিটল না। তাই এই ধাক্কাটা ঠাকুরদা সামলে উঠতে পারেননি। ভাদুরী মশাই বললেন, আপনার কথা থেকে বুঝতে পারছি যে মহেশ্বর চৌধুরীর মন ভেঙে যাওয়ার আরও একটা কারণ ছিল। তা সেটা কি? দ্বিতীয় কারণ হলেন আমার কাকা। আপনাদের আমি বলেছি যে আমার ঠাকুরদার 2টি পুত্র সন্তান হয়েছিল। বড় ছেলে নিত্যপ্রকাশ আমার বাবা, তার লেখাপড়া বিশেষ এগোয়নি। সেই তুলনায় ছোট ছেলে চিত্তপ্রকাশ ছিলেন অনেক মেধাবী। আলিপুরদুয়ার থেকে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে তিনি জলপানি পান। ঠাকুমা তখন জেদ করতে থাকেন যে তাকে কলকাতায় রেখে পড়াতে হবে। তা সেটাই কি হয়েছিল? ঠাকুরদার তাতে মোটেই সায় ছিল না, কিন্তু মায়ের সঙ্গে ছেলেও বায়না ধরে বসলো যে কলকাতায় এসে যাবেই। ফলে ঠাকুরদা তাকে কলকাতার এক নামকরা কলেজে ভর্তি করে দিয়ে আসতে বাধ্য হলেন। কলেজের কাছেই হস্টেল, সেখানেই তার থাকার ব্যবস্থা হলো। বেশ, তারপর সেই হস্টেল থেকে একদিন তিনি নিখোঁজ হয়ে গেলেন। আর গেলেন তো গেলেনই, তার কোনো খোঁজই আর পাওয়া গেল না। পিসিমার বিয়ের বছর 2-3-এর মধ্যেই এই ঘটনা। বুঝতেই পারেন ঠাকুরদা এই ঘটনায় কতটা আঘাত পেয়েছিলেন। তারপর তার একমাত্র মেয়েরও যখন কপাল পুড়ল, শোকে দুঃখে ঠাকুরদা তখন প্রায় উন্মাদী হয়ে যান। মায়ের কাছে শুনেছি দিবারাত্র ঠাকুরদা তখন নাকি ঠাকুর ঘরেই পড়ে থাকতেন, কারোর সঙ্গে কোনো কথা বলতেন না, শুধু মাঝে মাঝে তার বুক ফাটা হাহাকার শোনা যেত। সত্যপ্রকাশ আবার একটা সিগারেট ধরালেন, তারপর হাত ঘড়ির দিকে তাকিয়ে বললেন, রাত 11টা বাজে, আপনাদের ঘুম পায়নি তো? ভাদুরী মশাই বললেন, না। তা আপনার বাবার কথা কিছু বলুন। বাবার লেখাপড়া যে বিশেষ এগোয়নি সেটা তো আপনাদের বলেছি, তবে তিনি উদ্যোগী মানুষ ছিলেন। পিসিমা বিধবা হয়ে এখানে চলে আসার পরে আমার ঠাকুরদা বেশি দিন বাঁচেননি। তার বছর 2-এর মধ্যেই তিনি মারা যান। তখন সংসারের দায়িত্ব পুরোপুরি বাবার ওপরই এসে পড়ে। তারই আমলে আমাদের কাঠের ব্যবসার পত্তন হয়। জমি জমার ওপরে নির্ভর করে যে বেশি দিন থাকা যাবে না সেটা তিনি বুঝতেই পেরেছিলেন। তাছাড়া তার ব্যবসা বুদ্ধি খুবই ধারালো ছিল। সেই সঙ্গে জনা কয়েক সৎ লোকের সাহায্যটাও তিনি পেয়ে গিয়েছিলেন। ফলে জঙ্গলের ইজারা নেওয়া কি কাঠ কেনা বেচার ব্যাপারে কখনোই তিনি মার খাননি। কয়েক বছরের মধ্যেই তার ব্যবসার ভলিউম একদম হু হু করে বেড়ে যায়।
বছর 10 হলো তিনি মারা গেছেন। শিলিগুড়িতে যে আপনার হোটেল আর ট্রাকের ব্যবসার কথা শুনেছি, তার শুরুও কি আপনার বাবার আমলেই? না, ওই দুটো আমি শুরু করেছি। সত্যপ্রকাশ বললেন, দেখুন, টাকা তো ফেলে রাখতে নেই, তাকে খাটাতে হয়। শিলিগুড়িতে এখন হোটেল ব্যবসায় মার খাওয়ার কোনো ভয় নেই। আর ট্রাকের ব্যবসার সঙ্গে তো এখানকার কাঠের ব্যবসা একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, ফলে সেখানেও কোনো লোকসানের কথা উঠছে না। আমি তো আরও গোটা 2-3 ট্রাক কেনার কথা ভাবছি। আমি বললুম, আচ্ছা, তবে যে মাঝে মাঝে ওই ট্রাক থেকে মাল লুট হয়ে যাওয়ার খবর পড়ি। হ্যাঁ, সে তো ইনশিওর করা মালপত্র, লুট হলেও লোকসান কি? অন্তত ব্যক্তিগতভাবে তো কারোর কোনো লোকসান হওয়ার কথা নয়। সত্যপ্রকাশ হাসতে লাগলেন। ভাদুরী মশাই বললেন, একটা ব্যক্তিগত কথা জিজ্ঞেস করছি। আপনার স্ত্রী আর ছেলেমেয়েরা কি শিলিগুড়িতেই থাকেন? সত্যপ্রকাশ বললেন, বছর 5 আগে আমার স্ত্রী মারা গেছেন। ছেলে মেয়ে 3টি, 2টি মেয়ে আর 1টি ছেলে। ছেলেটি সবার ছোট। তারা কোথায় থাকে? বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, সে কলকাতায় থাকে। আর ছোট মেয়ে ছেলেটি থাকে দার্জিলিংয়ে। ওই দুজনেই হোস্টেলে থেকে পড়াশোনা করে। আর আপনার ভাই বোনেরা? আমার ভাই বোন কেউ নেই, বাপ মায়ের আমি একমাত্র সন্তান। স্ত্রী মারা যাওয়ার পরে আপনি আর বিয়ে করার কথা ভাবেননি? আমি ভাবিনি, তবে মার পিসিমা ভেবেছিলেন, আর আমার বন্ধু বান্ধবরাও ভেবেছিল। সত্যপ্রকাশ হাসতে হাসতেই বললেন, ওই যে একটা কথা আছে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, ওই সেরকম ব্যাপার আর। আমার বিয়ের ভাবনায় আমার বন্ধু বান্ধবদের ঘুম হচ্ছিল না। তা সে ঘুম তাদের নাই হতে পারে। খোঁজ নিয়ে দেখুন, তাদের প্রত্যেকেরই একটি করে গলগ্রহ ভাগ্নি কি ভাইজি কি শালি রয়েছে। সেটি কি আমার ঘাড়ে না চাপানো পর্যন্ত তাদের ঘুম হওয়ার তো আশা নেই। না মশাই, এই ব্যবসা ট্যাবসা নিয়ে দিব্যি আছি। ছেলেমেয়েরা বড় হচ্ছে, বড় মেয়ের তো বিয়ে দিয়েই দিয়েছি, 2 দিন বাদে তারও ছেলেপুলে হবে। হ্যাঁ, এখন আবার বুড়ো বয়সে টোপর পরে যদি আমি ছাদনাতলায় গিয়ে দাঁড়াই, লোকে তো বাবা ছ্যাঁছ্যা করবে, তাই না? তাই এখানে আপনাদের এই পৈতৃক বাড়িতে তাহলে থাকেন কে? ওই থাকেন আমার মা আর পিসিমা, তাছাড়া এই রামদাস আর তার নাতনি রঙ্গিলা, তাছাড়া নিরুও থাকে। আর হ্যাঁ, বাড়িতে নিত্য পুজোর তো একটা ব্যবস্থা আছে, তাই একজন পুরুত ঠাকুরও থাকেন। শিলিগুড়িতে খুব কাজের চাপ না থাকলে সপ্তাহান্তে আমিও একবার করে আসি। শনিবার রাতে চলে আসি, তারপর রোববারটা এখানে কাটিয়ে সোমবার আবার শিলিগুড়িতে ফিরে যাই। তবে কি না, ওই যা বললুম, হাতে তেমন কাজ না থাকলে তবেই আসি, কাজের চাপ থাকলে আর আসতে পারি না। এখানেও তো অনেক কাজ, তা সেসব কে করে? বাড়ির কাজকর্ম যারা করে তারা গ্রামেরই লোক। কেউ রান্নার কাজ করে, কেউ কাপড় কাচে, কেউ বাসন কোসন মাজে, কেউ বা জল তোলে, ঝাঁট দেয়। তবে রাত্রিরে তারা কেউই এ বাড়িতে থাকে না, ওই সব কাজকর্ম সেরে বাড়িতে চলে যায়। জমি জমার কাজ ওটা কিছুটা ভাগ চাষিরা করে, আর নিজেরা জন খাটিয়ে যে জমিতে চাষ করাই তার তদারকি করে রামদাস। ও আমার বাবার আমলের বিশ্বাসী লোক, ওকে নিয়ে কোনো চিন্তা নেই। জানেন তো, আমি যখন স্কুলে পড়ি তখন ও একবার বাঘের মুখ থেকে আমাকে ছিনিয়ে এনেছিল। ভাদুরী মশাই বললেন, বটে। সত্যপ্রকাশ তার পাঞ্জাবির আস্তিন গুটিয়ে বাঁ হাতটা আমাদের সামনে এগিয়ে দিয়ে বললেন, এই দেখুন, কনুই আর কবজির মাঝখানে বেশ খানিকটা জায়গা জুড়ে একটা শুকিয়ে যাওয়া ক্ষতচিহ্ন, চামড়া এখনো কুঁচকে আছে। দেখেই বোঝা যায় জখমটা বেশ বড় রকমেরই হয়েছিল। হাতটা সরিয়ে নিয়ে সত্যপ্রকাশ বললেন, দল ছাড়া হয়ে একটা লেপার্ডের মুখে পড়ে গিয়েছিলাম। রামদাস যদি টাঙ্গি নিয়ে লাফিয়ে না পড়তো, তাহলে সেদিনই আমার খেল খতম হয়ে যেত। ভাদুরী মশাই বললেন, আর কেউ তাহলে আপনাদের এই বাড়িতে থাকেন না? সত্যপ্রকাশ একটু চুপ করে রইলেন, তারপর বললেন, থাকতেন না, কিন্তু এখন থাকেন। কে? ওই আমার সেই কাকা চিত্তপ্রকাশ। মূর্তিটি যেদিন নিখোঁজ হয় তার দিন 7 আগে তিনি ফিরে এসেছেন।